গল্পের নাম তোমার অভিমানী ভালোবাসা। লিখেছেন ইশরাত বিনতে ইসহাক। প্রথম পর্ব। স্বামী আর তার গার্লফ্রেন্ড এর মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে রেস্তোরাঁর একই টেবিলে বসে আছে নজরাত। নীরবতা ভেঙ্গে তার স্বামী রাজ শাহমাত বলল, ও আমার গার্লফ্রেন্ড রূপকথা। আপনি আমাদের মাঝে ঝামেলা হয়ে না আসলে খুব শীঘ্রই আমরা বিয়ে করতাম। এখন এর সমাধান আপনার কাছে। প্রশ্নসিক্ত নয়নে তাকায় নজরাত। এর মানে কি সেই সমাধান? রাজ শাহমাত কিছু বলার পূর্বেই তার গার্লফ্রেন্ড রূপকথা বলল, ডিভোর্স দিবেন আপনি ওকে। এটাই এক এবং একমাত্র সমাধান। এবং ইমিডিয়েটলি ডিভোর্স চাই আমি। রাত বেবি, তুমি এই কথাটা ভালো করে এই মেয়ের মস্তিষ্কে ঢুকিয়ে দাও। রাজ শাহমাত মাথা নাড়িয়ে সম্মতি দেয়। অতঃপর নজরাতকে পুনরায় রিপিট করে বলল, আমি আজকের মধ্যেই ডিভোর্স চাই। বিয়েটা সম্পূর্ণ আমার মতের বিরুদ্ধে হয়েছে। তাছাড়া বিয়ের পূর্বেই আমি আপনাকে বলেছিলাম আপনাকে আমার পছন্দ হয়নি। তারপরও নির্লজ্জের মতো কিভাবে বিয়ে করতে পারলেন আপনি? এর শাস্তি স্বরূপ ডিভোর্স চাই আমি। রূপকথা তাচ্ছিল্য হেসে বলল, বুঝলে, এত টাকা পয়সা দেখলে এদের মতো মেয়েদের মাথা ঠিক থাকে না। তোমাকে আমি আগেই সাবধান করেছিলাম রাত। তুমি তোমার মায়ের ভুল সিদ্ধান্ত মেনে নিলে। নিকাবের আড়ালে ঠোঁট কামড়ে কান্না এবং রাগ দুটোই সংবরণ করে চলেছে নজরাত। তাকে যে কিছুতেই উত্তেজিত হওয়া যাবে না। মহান রাব্বুল আলামিনের উপর ভরসা রেখে এগিয়ে যেতে হবে দুর্গম পথে। তাই আড়ালে দীর্ঘশ্বাস ফেলে বলল, ইসলাম নারী পুরুষের বিবাহকে একটি পবিত্র বন্ধন মনে করে। এই বন্ধনের পবিত্রতা ও শুদ্ধতার উপরেই তাদের ভবিষ্যৎ বংশধারার পবিত্রতা নির্ভর করে। এর ভিত্তিতেই তার স্থাবর অস্থাবর সম্পত্তির উত্তরাধিকার নির্ণীত হয়। তাই এহেন বন্ধনকে ছিন্ন করা ইসলাম পছন্দ করে না। ইসলাম কেবল অনন্যপায় অবস্থায় তালাক বৈধ করেছে। আপনি একজন পরনারীর জন্য আপনার স্ত্রীকে তালাক দিতে পারেন না। আমি সেটা মেনে নিব না কিছুতেই। নজরাত আন্দাজ করতে পারছে সামনে থাকা দুজন ব্যক্তি নজরাতের উপর ক্ষিপ্ত নয়নে তাকিয়ে আছে। কিন্তু তার কিছু করার নেই। বিয়েটা যখন হয়েই গেছে তখন সে অন্যান্য মেয়েদের মতো চুপচাপ সবকিছু মেনে নিবে না। আকস্মিক বিকট শব্দে মাথা তুলে তাকায় নজরাত। রাজ শাহমাত সামনে থাকা টেবিলে সজোরে ঘুষি মারে, যার ফলে এই শব্দের উৎপত্তি হয়েছে। কিছুটা ভয়ে কেঁপে উঠল নজরাত। রাত দাঁতে দাঁত চেপে বললেন, কত টাকা লাগবে আপনার? নজরাত শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। রাত দ্বিগুণ রেগে গেল। তীব্র ক্ষোভ প্রকাশ করে আবারও বলল, ঠিক কত টাকা পেলে আমাকে মুক্তি দিবেন বলেন? 10 লক্ষ? 20 লক্ষ? নাকি আরো বেশি? আপনাকে দিয়ে দিন। কথা দিচ্ছি চলে যাব আমি। নজরাতের এহেন কথায় নির্বিকার ভাবে তাকিয়ে আছে রাত। হয়তো কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেলেছে। কিন্তু তার গার্লফ্রেন্ড রূপকথা চুপ করে বসে থাকতে পারল না। রগচটা নয়নে নজরাতের দিকে তাকিয়ে বলল, হেয়ালি করছেন আমাদের সাথে? নাকি আরো টাকা লাগবে? আচ্ছা, এবার বুঝতে পারছি আপনি কেন বললেন আপনাকে দিয়ে দিন। আসলে রাতকে পাওয়া মানেই তো ওর সমস্ত সম্পত্তি পাওয়া। আর তাই আপনি সবকিছু নিজের দখলে আনার প্ল্যান করছেন। বাহ, চমৎকার! আপনার পরিকল্পনার তারিফ না করে পারছি না। লোভী কোথাকার! শেষের কথাটা তাচ্ছিল্য করেই বলল রূপকথা। নজরাত তাদের সামনে মোটেও রাগল না। স্থির চোখ দুটো বার কয়েক এদিক ওদিক তাকিয়ে নিজেকে সংযত করে দৃঢ় কণ্ঠে বলল, আপনার বলা কথাগুলো কিন্তু আপনাকেও বলতে পারি আমি।
সে অধিকার আমার আছে কিন্তু আপনার নেই। তারপর উঠে দাঁড়ায় নজরাত। আর এক মুহূর্তও এখানে থাকতে চাই না সে। তাই দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে রেস্তোরাঁর বাহিরের দিকে। পিছনে এতটুকু কথা শুনতে পেল, রূপকথা বলছে, এই 2 টাকার মেয়েটা আমাকে এভাবে কথা শুনালো, তুমি কিছু বললে না? রাত। রেস্তোরাঁ থেকে বেরিয়ে সোজা একটা পার্কে চলে এলো নজরাত। এই সময় মানুষের গতানুগতিক নেই বললেই চলে। এমন গাছের ছায়ায় আবৃত নিরিবিলি পরিবেশ এখন ভীষণ প্রয়োজন ছিল তার। তাই এখানে আসা। একটা বেঞ্চে বসে আছে। কিছুক্ষণ আগের কথাগুলো ভাবতেই চোখ দুটো ভরে গেল পানিতে। চিৎকার কাঁদতে ইচ্ছে করছে। অনেকে বলে কাঁদলে হালকা লাগে, কিন্তু পাবলিক প্লেসে এরকমটা করা দৃষ্টিকটু হবে, তাই যথাসম্ভব নিজেকে সামলাতে ব্যস্ত নজরাত। তবুও কষ্টে বুকটা চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। বাহিরে যতটা না স্ট্রং, ভিতরে ঠিক ততটাই ভঙ্গুর সে। বিয়ের পূর্বেই বুঝে গিয়েছিল রাজ শাহমাত বিয়েতে রাজি নন। দুটো পরিবারের কথা চিন্তা করে বিয়েটা এক প্রকার বাধ্য হয়েই করতে হয়েছে তাকে। তার কিছু করার ছিল না। একদিকে বাবা, আরেক দিকে মায়ের মতো শাশুড়ি মা, এদের কথা ফেলতে পারেনি নজরাত। নজরাত চলে যাওয়ার পর রূপকথা ভ্রুকুটি করে বলে, তুমি এভাবে বিবশ হয়ে বসে আছো কেন? নাকি বিয়ে করে এখন আর আমাকে চাইছো না? কিছুটা তাচ্ছিল্যের সহিত বলল, হুজুরনি বউয়ের প্রেমে পড়ে গেলে নাকি? আমি পুরনো হয়ে গেছি তাই না? তোমরা পুরুষ জাতটাই এরকম, তোমরা নিত্য নতুন নারীতে আসক্ত হয়ে পড়ো। তখন আমার মতো মেয়েরা পুরনো হয়ে যায় তোমাদের কাছে। রূপকথার এরূপ কথায় রাত আমার উপর আরো ক্ষিপ্ত হয়ে উঠে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, 2 দিনের মধ্যে আমি ডিভোর্স দিয়ে তোমাকে প্রমাণ দিব সব ছেলেরা এক নয়। তারপর গটগট পায়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে নিজের গাড়ি ফুল স্পিডে চালু করে রাত। রাত চলে যাওয়ার পর রূপকথা উল্লাসে ফেটে পড়ে। গগন বিহারী হাসিতে ঝংকার তুলে। রেস্তোরাঁর আলাদা কেবিন হওয়াতে সেই পৈশাচিক আনন্দ কারো নজরে পড়ে না। সাথে সাথে কাউকে কল করে আসতে বলে এখানে। আজকে একটা পার্টি থ্রু না করলে চলে। কখনোই না আনন্দ মিছিল করতে অবশ্যই পার্টির প্রয়োজন। এর কিছুক্ষণ পর রূপকথার একজন ছেলে বন্ধু আসে রেস্তোরাঁয়। তার সাথে হাগ করে পুনরায় চেয়ারে বসে নিজেদের মধ্যে আলোচনা করে তারা। চারিদিকে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হতে বুঝল আসর নামাজের আজান হচ্ছে। তাই চোখ মুখ মুছে উঠে দাঁড়ায় নজরাত। বাসায় ফিরতে হবে দ্রুত, না হয় নামাজ কাজা হয়ে যাবে। সামনের দিকে পা বাড়িয়ে সিদ্ধান্ত নিল আব্বুর কাছে যাবে। এখন কিছুতেই রাতদের বাসায় যেতে ইচ্ছে করছে না তার। রাদের মুখোমুখি হতে একদম ইচ্ছে করছে না। মুখোমুখি হলে আবারও সেই একরাশ তেতো অনুভূতি, যা নজরাতকে ভিতরে ভিতরে মুষড়ে দিতে যথেষ্ট। তাই পার্কের বাহিরে এসে একটা বাসে উঠে বসল। 30 মিনিটের মধ্যে পৌঁছে গেল বাসায়। সাজ্জাদ হোসেন দরজা খুলতেই সালাম দিল। সাজ্জাদ হোসেন মেয়েকে দেখে যারপর নাই বিস্মিত। বিস্মিত হবে নাই বা কেন? বৌভাত অনুষ্ঠানের পর এখনো 2 দিনও হয়নি নজরাত শ্বশুরবাড়ি গিয়েছে। তার উপর খবর না দিয়ে হুট করে চলে এসেছে। যে কেউ বিস্মিত হবে। নিজেকে যতটা সম্ভব বাবার সামনে নরমাল রাখল। মুখে হাসি ফুটিয়ে জড়িয়ে ধরে বলল, মেয়েকে দেখে খুশি হওনি বুঝি? এমনি করে পর করে দিলে। সাজ্জাদ হোসেন মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, না রে মা, তুই যখন খুশি তোর বাসায় আসবি। আমি তো শুধু। আর কিছু বলতে না দিয়ে নজরাত বলল, হয়েছে, তোমাকে আর কিছু বলতে হবে না। আমি নামাজ পড়ে আসছি, দুজনে একসাথে আড্ডা দিতে দিতে কফি খাবো। সাজ্জাদ হোসেনকে আর কিছু বলার সুযোগ দিল না।
এই বলে চলে আসলো নিজের রুমে। দম ফেলে অজু করে এসে নামাজ পড়ল। নামাজ শেষ হতেই সাজ্জাদ হোসেন কফি নিয়ে হাজির হন। তারপর রুমের ছোট বেলকনি কাম ছাদে বাবা মেয়ে দোলনায় বসে কফির মগে চুমুক দিতে দিতে টুকটাক কথা বলছে। এর মাঝে ফোনের রিংটোন বেজে উঠল। নজরাত মগ হাতে রুমে আসলো। বিছানা থেকে ফোন তুলে রিসিভ করতেই যা শুনল তাতে প্রস্তুত ছিল না মোটেও। ফলশ্রুতিতে হাত থেকে কফির মগটা ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। গরম কফি খানিকটা ছিটে ফোটা নজরাতের পায়ে পড়ল, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সাথে সাথে সাজ্জাদ হোসেন দৌড়ে এসে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। নজরাত ধরা গলায় বলল, তোমার জামাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আব্বু। ইমার্জেন্সি 2 ব্যাগ রক্ত লাগবে। রাহা কলের উপর কল করে যাচ্ছে রূপকথাকে, কিন্তু রূপকথা কল রিসিভ করছে না। রিসিভ করবে কিভাবে? সে তো বন্ধুদের নিয়ে পার্টিতে ব্যস্ত হয়ে আছে। এদিকে দুশ্চিন্তায় নাজেহাল অবস্থা রাহার। একমাত্র ভাইয়ের এত যন্ত্রণা উপলব্ধি করে নেত্রজোড়া দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। রূপকথাকে কল করার কারণ রূপকথার রক্তের গ্রুপ ও নেগেটিভ, যা তার ভাইয়া রাজ শাহমাতেরও একই গ্রুপ। ইতিমধ্যে কয়েকটি ব্লাড ব্যাংকে খবর নেওয়া হয়ে গেছে, কিন্তু কোথাও ও নেগেটিভ রক্ত পাওয়া যায়নি। দুজন লোক সাথে নিয়ে নজরাত হন্তদন্ত হয়ে ছুটে আসে হসপিটালে। এসেই ঢিমে যাওয়া গলায় বলল, রাহা রক্তের জোগাড় হয়েছে কি? রোষপূর্ণ চাহনিতে রাহা বলল, হলে তো জানতেই পারতে। এমন পরিস্থিতিতেও রাহার ব্যবহারে রুক্ষতা প্রকাশ পেল। নজরাত বুঝেও আমলে নিল না, কারণ এখন রাগ অভিমানের সময় নয়। তাই দম ফেলে বলল, ডাক্তারকে ব্লাড দেওয়ার ব্যবস্থা করতে বলো। হতবিহ্বল মুখশ্রী করে রাহা বলল, তুমি দেবে নাকি ব্লাড? না, আমার ব্লাডের সাথে উনার ব্লাড ম্যাচিং করে না। দুজন লোককে দেখিয়ে বলল, উনারা ব্লাড দিতে ইচ্ছুক, তুমি ব্যবস্থা করো। রাহা লোকগুলোর দিকে বিনয়ের চোখে তাকিয়ে বলল, আপনাদের কি বলে ধন্যবাদ দিব আমার ঠিক জানা নেই। আমার সাথে আসুন প্লিজ। তারপর ডাক্তারের কাছে চলে গেল রাহা, সাথে লোক দুজনও। নজরাত তাচ্ছিল্যের সাথে মুচকি হাসল শুধু। পরক্ষণেই তার শাশুড়ি মায়ের কথা মনে পড়ল। দ্রুত পায়ে কেবিনের সামনে আসে, যেখানে রাজ শাহমাতকে অ্যাডমিট করা হয়েছে। এদিক ওদিক খুঁজে কোনার দিকে নজর দিতেই দেখল সাজেদা চৌধুরী বসে আছেন। নজরাত দ্রুত পায়ে এগিয়ে এসে পাশে বসল। কাঁধে হাত রেখে মা বলে ডাকে। সাজেদা চৌধুরী পাশে ফিরতেই নজরাতের দেখা পেয়ে কিছুটা শব্দ করেই কেঁদে উঠল। মনে হলো এতক্ষণ কান্না করার মানুষ খুঁজছিলেন তিনি। নজরাত শাশুড়ি মাকে সান্ত্বনা দিয়ে বলল, আল্লাহ ভরসা মা, ইনশা আল্লাহ আপনার ছেলেকে সুস্থ করে দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের। নিজের চোখে পানি রেখে শাশুড়ি মাকে সান্ত্বনা বাণী শুনিয়ে চলেছে নজরাত। নিজের কষ্টটা কাউকে দেখাতে পাচ্ছে না সে। এর মাঝে ফোনে কল আসলে দেখে সাজ্জাদ হোসেন কল করেছেন। তিনি কতবার চেয়েছিলেন হসপিটালে আসার জন্য, কিন্তু নজরাত আসতে নিষেধ করেছে। রাত হয়ে যাচ্ছে, একা একা বাসায় ফিরতে হবে সে কথা ভেবেই নিষেধ করেছে সে। এখন বাসায় থেকে দুশ্চিন্তায় অস্থির হয়ে আছেন তিনি। হয়তো ভোরের আলো ফুটতেই হসপিটালে ছুটবেন। ঘড়ির কাঁটায় রাত 2টা 14 বাজে। কেবিনের বাহিরে দাঁড়িয়ে আছে নজরাত। দরজার গ্লাস গলিয়ে তাকিয়ে আছে তার স্বামী নামক মানুষটার দিকে। নাটক সিনেমার মতো করে রোগীর কাছে তার প্রেমিকা বা স্ত্রীকে এলাও করে না ডাক্তার। তাই বাহিরে দাঁড়িয়ে আছে সে। একদিনে মানুষটা কেমন নিস্তেজ হয়ে গেছে।
শ্যামবর্ণের গায়ের রংটা আরও যেন চাপা পড়ে গেছে। হবে নাই বা কেন? মাথায় হাতে পায়ে যেভাবে আঘাত পেয়েছে, এরপরেও যে রাজ শাহমাত বেঁচে আছে এটাই অনেক শুকরিয়া। সাজেদা চৌধুরী হসপিটালে থাকতে চাইলে নজরাত তাকে জোর করে বাসায় পাঠিয়ে দেয়। রাহা হসপিটালের ফিনেলের গন্ধ বেশিক্ষণ সহ্য করতে পারে না বলে সেও চলে যায় মায়ের সাথে। এখন একাই আছে নজরাত। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে পায়ে ব্যথা শুরু হয়েছে তার। তাই একটা চেয়ারে গিয়ে বসল। সারাদিন একটুও বিশ্রাম নেওয়া হয়নি, তাই ভীষণ খারাপ লাগছে। ইচ্ছে করছে বিছানায় শরীরটা এলিয়ে দিতে। সময়গুলো যেন থমকে গেছে, কিছুতেই যাচ্ছে না। কিছু সময় তাসবিহ পড়ল, কিছু সময় ফোনের নোট প্যাডে কিছু লিখল। এমনি করে ঘড়ির কাঁটা গিয়ে 3টায় পৌঁছালো। নজরাত কেবিনের কাছে গিয়ে আরেকবার চোখ বুলিয়ে নিল রাজ শাহমাতের পানে। তাকে ঘুমের ঔষধ দেওয়া হয়েছে, তাই নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সে। নজরাত অজু করে এগিয়ে গেল। এশার নামাজ যেখানে আদায় করেছিল সেখানে। ভালো দিকগুলোর মধ্যে এই একটা ভালো দিক, হসপিটালে নামাজের জন্য আলাদা রুম করা হয়, আলহামদুলিল্লাহ। নজরাত তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়িয়ে পড়ে নামাজ শেষে প্রাণভরে স্বামীর জন্য দোয়া করে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিরাতে শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে এসে আল্লাহ বলেন, কে আমাকে ডাকবে? আমি সাড়া দিব, যা চাইবে তাই দিব। সকালের আলো ফুটতে সাজ্জাদ হোসেন চলে আসেন হসপিটালে। তাকে রাজ শাহমাতের কাছে রেখে বাসায় যায় নজরাত। ঘণ্টাখানেকের মধ্যে রাত এর জন্য স্যুপ তৈরি করে নিয়ে আসে। ভিতরে ঢুকার পারমিশন নেই বলে নার্সকে খাইয়ে দেওয়ার জন্য দেয়। নার্স রাতকে স্যুপ খাইয়ে বাহিরে এসে বলল, আপনি কি রূপকথা? প্যাশেন্ট তার নাম মনে করছে। নামটা শুনতাই অশ্রুসিক্ত নয়নে তাকায় নজরাত। আড়ালে চোখের পানি মুছে বলল, উনি এখানে নেই। অহ আচ্ছা। এর সপ্তাহ খানেক পর রাতকে হসপিটাল থেকে রিলিজ করে দেয়া হয়। রাহা বাসায় নার্স নিয়োগ করতে চাইলে সাজেদা চৌধুরীর কঠোর নিষেধাজ্ঞায় দমিয়ে যায় রাহা। এরপর থেকে নজরাত সেবা যত্ন শুরু করে রাদের। পায়ে ইনজুরি হওয়ার কারণে একা একা চলাফেরা করতে কষ্ট হয় রাদের। তখন নজরাত সাহায্য করে, যদিও এতে ভীষণ বিরক্ত হয় রাত, কিন্তু মুখে প্রকাশ করে না। রাতকে নিয়ে বাগানে এসেছে নজরাত। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বেঞ্চে বসে বসে ফোন স্ক্রুল করছে রাত। নজরাত তখন বাগানের বিভিন্ন ফুলগুলো মুগ্ধ হয়ে ছুঁয়ে দিচ্ছিল। হঠাৎ কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে চকিতে পিছনে ফিরে তাকাতে দেখতে পায় রূপকথা এসেছে। মেয়েটা দেখতে ভীষণ সুন্দরী। পোশাকের দিক দিয়ে দামি দামি থ্রিপিস পরলেও শালীনতা বজায় রেখেই চলে। দেখতেও ভারী মিষ্টি, ঠোঁটের কোণে ছোট্ট কালো কুচকুচে তিল আছে যা যে কাউকেই আকর্ষণ করবে। লম্বায় অনুমানিক 5 ফুট 3 ইঞ্চি হবে, গায়ের রং ফর্সা, খানিকটা লম্বা মুখশ্রী, চুলগুলো কাঁধ অব্দি স্ট্রেট। রূপকথা কেপা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নজরাত মনে মনে বলল, মেয়েটা আসলেই একটা রূপকথার গল্পের মতো রাজকন্যা। তাই হয়তো রাজ শাহমাত মেয়েটাকে এত পছন্দ করেন, হয়তো ভালোও বাসেন। এদিকে রূপকথা দৌড়ে এসে জড়িয়ে ধরে রাতকে। রাত হকচকায় বলে, রূপ, কি করছো? আমার শরীরের ইনজুরি কাটিয়ে উঠতে পারিনি এখনো। রূপকথা রাতকে ছেড়ে কানে হাত রেখে বলল, ওহ সরি। আমি এতদিন পর তোমাকে পেয়ে আবেগের বশে সব কিছু ভুলে গিয়েছিলাম রাত, সরি। আসলে আমি। রাত মুচকি হেসে বলল, ইটস ওকে। তুমি দূর থেকেও যে আমাকে সাহায্য করেছ, এতেই আমি ভীষণ খুশি রূপ।
রূপকথা বুঝতে পারল না কি সাহায্য করেছে সে। তাই মেকি হাসি দিয়ে বলল, কিসের সাহায্যের কথা বলছো তুমি? আমি সব দেখেছি রূপ। তুমি তোমার পেইজে কিভাবে সাহায্য চেয়ে পোস্ট করেছো এবং আমার জন্য ইমিডিয়েটলি রক্তের ব্যবস্থা করেছো। একটার পর একটা কথা শুনে রূপকথার বিস্ময় আকাশ সম, কিন্তু বাহিরে তা প্রকাশ করছে না। আবারও জোরপূর্বক হেসে বলল, আমি তোমার জন্য করব না তো কে করবে শুনি। আর এই সামান্য ব্যাপার নিয়ে তুমি এভাবে বলো না প্লিজ রাত। জানো তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনে নিজেকে সামলাতে অনেক কষ্ট হয়েছে আমার। নিজেকে কেমন পাগল পাগল মনে হয়েছে। রাত রূপকথার হাতে হাত রেখে বলল, আমি জানি রূপ, তোমাকে এক্সপ্লেইন করতে হবে না। কিছুটা দূরত্বে দাঁড়িয়ে সবটা অবলোকন করল নজরাত। না চাইতেন নেত্রজোড়ায় পানিতে টুইটুম্বর হয়ে গেল তার। ভাবছে সে কি অজান্তেই দুটো ভালোবাসার মানুষের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে চলে এসেছে। নজরাত রূপকথা আর রাদের দিকে বেশ কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে দৌড়ে চলে যায় ঘরে। শাশুড়ি মায়ের রুমের দরজায় করাঘাত করে বলে, আসবো মা। সাজেদা চৌধুরী দৃঢ় কণ্ঠে বললেন, বৌমা ভিতরে এসো। নজরাত ধীর পায়ে এগিয়ে যেতে যেতে সাজেদা চৌধুরী বললেন, বৌমা তোমাকে বলেছি তো আমার রুমে আসতে পারমিশন নিতে হবে না। নজরাত খাটের এক কোণায় দাঁড়ায় কিছুক্ষণ হাসফাস করে বলল, আপনার সাথে কিছু কথা ছিল মা। বসো, বসে বলো কি বলবে। নজরাত বিছানায় বসে দৃষ্টি নত রেখে বলল, আপনি উনাদের সম্পর্কটা কেন মেনে নেননি মা? আমার মনে হচ্ছে তারা একে অপরকে ভীষণ ভালোবাসে মা। আমি তাদের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে না আসলে তারা অনেক সুখী হতে পারত। সাজেদা চৌধুরী কিছুক্ষণ মৌন রইলেন। তারপর বললেন, 50 ঊর্ধ্বে গিয়ে ঠেকেছে বয়স। ঠিক বেঠিক বুঝি আমি। ওই মেয়ের ব্যাপারে সমস্ত খবর নিয়েছিলাম আমি। মেয়েটা একদমই ভালো নয়। ছেলে বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে থাকে। কিন্তু আফসোস আমার ছেলেটাকে সে কথা বুঝাতে অক্ষম আমি। জানি না ওই মেয়ে কি বশ করেছে। এতটুকু বলে থেমে গেলেন সাজেদা চৌধুরী। হাতে থাকা তসবিহ সহ গুনতে শুরু করলেন। সাজেদা চৌধুরী খুবই ধার্মিক মানুষ। তাই সবসময় চেয়েছেন ছেলের জন্য একজন ধার্মিক বউ নিয়ে আসবেন। কিন্তু ঝামেলা সৃষ্টি করে রূপকথা। হঠাৎ তার আবির্ভাব ঘটে রাজ শাহমাতের জীবনে। কোন একটি কারণে রাজ শাহমাত ভীষণভাবে ফুরবল হয়ে পড়ে রূপকথা নামের মেয়েটির উপর। হয়তো রাহা ও জানে সেই কারণ। ভাইয়ার সাথে সাথে রাহা ও চেয়েছে রূপকথা যেন এ বাড়ির বউ হয়ে আসুক। কিন্তু সাজেদা চৌধুরী তা হতে দেননি। রাগ করে ভাইয়ের বাড়ি চলে গিয়েছিলেন যখন রাজ শাহমাত বলেছিল রূপকথা ছাড়া আর কাউকে সে বিয়ে করবে না। তারপর মাকে ফিরিয়ে আনতে বাধ্য হয় বিয়েটা করতে। নজরাত উঠে দাঁড়ায়। ধীর পায়ে রান্না ঘরে ঢুকে। এ বাসার হেল্পিং হ্যান্ড মনি রান্নার জোগাড় যন্ত্র করছেন। নজরাত কাছে গিয়ে বলল, আপা আমাকে বলুন কি করতে হবে। মনি সবজি কাটছিলেন, হাত থামিয়ে বললেন, ফ্রিজ থেকে কাঁচা মরিচের প্যাকেটটা দিন তো, কষ্ট করে ভাবি, আনতে ভুইলা গেছি। নজরাত ফ্রিজের কাছে আসতেই ফোন বাজতে শুরু করে। দৌড়ে ডাইনিং টেবিল থেকে ফোনটা নিল। স্ক্রিনে ভাইয়া নামটা দেখে ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। তার একমাত্র ভাই রূপক, যে কিনা ইতালি থাকে। আজকে 1 সপ্তাহ পর কল করল। কাজের চাপে কল করার সময় পায় না। নজরাত কল রিসিভ করে সালাম দিয়ে কথা বলতে শুরু করে। কথা বলতে বলতে পায়চারি করছে রুমে। হঠাৎ কারো সাথে ধাক্কা লেগে যায়। সামনে থাকা মেয়েটি রাহা। রাহা তার ভাইকে ধরে সবে রুমে ঢুকেছে তখনই নজরাত এর সাথে ধাক্কা লেগে যায়।
নজরাত সরি বলার পরেও রাহা রুক্ষ গলায় বলল, চোখ দুটো কি হাতে নিয়ে ঘুরে বেড়াও নাকি? যত্ত সব ফাউল মানুষ। তারপর ধীরে ধীরে রাতকে ধরে নিয়ে তার রুমের দিকে গেল। রূপকথা গার্ডেন থেকেই চলে যায়, এ বাসায় ঢুকে সাজেদা চৌধুরীর মুখোমুখি দাঁড়াবার সাহস নেই তাই। তাছাড়া রাত তখন রূপকথাকে ওইভাবে বলার কারণ রাহা মিথ্যা কথা বলে তার ভাইকে বলে রূপকথা রাদের জন্য রক্তের ব্যবস্থা করেছে, তাই তো রাত কৃতজ্ঞতা প্রকাশ করে ওভাবে বলেছে রূপকথাকে। ফোনের ওপাশে থাকা রূপক সবটা শুনে রেগে বলল, কে এই মহিলা? এই মহিলা তোর সাথে এরকম আচরণ কেন করল বনু? নজরাত খানিকটা হাসার চেষ্টা করে বলল, ও আমার ননদ রাহা। ও মহিলা নয় ভাইয়া, আসলে বয়স কম তো তাই একটু রক্ত গরম, একটুতেই রেগে যায়। যাই হোক ভাইয়া, এসব বাদ দাও, এখন বলো তুমি দেশে আসবে কবে? কতগুলো দিন তোমায় দেখি না বলো। একদিন হুট করে এসে চমকে দিব ইনশা আল্লাহ, তাই না? দেখিস। মাগরিবের পর নজরাত কফি বানিয়ে রাতকে দিল। এই একটা কাজ সবচেয়ে ভালো করতে পারে সে। বাকি রান্না বান্না যদিও মাঝে মাঝে করে, তবে ইউটিউব ভিডিও দেখে করে। রাত সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল, তখন পাশে কফির মগ রেখে বেলকনিতে চলে এলো নজরাত। কফির মগে চুমুক দিতে দিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আজকে আকাশটা কেমন রক্তিম হয়ে আছে, তবে দেখতে বেশ সুন্দর লাগছে। ক্যামেরায় বন্দি করার মতো দৃশ্য, সুবহান আল্লাহ। রাত কফির মগে চুমুক দিতে এক অন্যরকম স্বাদ অনুভব করল, যা ভীষণ ভালো লাগলো তার। এর আগে বোধ হয় এরকম স্বাদ পায়নি কখনো। এর মাঝে রাদের ফোনে কল আসে। রূপকথা কল করেছে। কল রিসিভ করে কুশল বিনিময় শেষে রাত বায়না ধরে বলল, একটা কবিতা বলো না রূপ। তোমার লেখা কবিতাগুলো তোমার মুখে শুনতে বড্ড বেশি ইচ্ছে করছে। কলের ওপাশ থেকে কাশির শব্দ শোনা গেল। হঠাৎ কাশি শুরু হলো কেন? এতক্ষণ তো ভালোই ছিল। রাত বিচলিত হয়ে জিজ্ঞাসা করল, রূপ তুমি ঠিক আছো? হঠাৎ কাশি শুরু হলো কেন? রূপকথা তাড়াহুড়ো করে বলল, রাত আমার ভীষণ খারাপ লাগছে, তোমাকে পরে কল করব বাই। এই বলে কেটে দিল কল। রাত মন খারাপ করে কফি খাওয়াতে মনোযোগ দিল। একটু পর নজরাত আকাশের প্রতিবিম্ব দেখতে দেখতে আনমনে গেয়ে উঠে, কোরআন মধুর বাণী, প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। পাপের খাতা হতে পাপ যায় তোমার হেঁটে, নেকিতে হয় বোঝায়। এ এমন বরকতময়, মেলে সবারই দাওয়ায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কোরআন মধুর বাণী। এত মিষ্টি কণ্ঠস্বর শুনতে শুনতে রাত সোফায় শরীর এলে দেয়। তার মন খারাপ নিমিষেই দূর হয়ে যায়। কিন্তু এই প্রশান্তির বেশিক্ষণ স্থায়ী হল না। নজরাত অর্ধেক গজল গেয়ে থেমে গেল। তার মনে পড়ল সে তো এই রুমে একা নয়। পাছে যদি রাত রাগ করে তাই চুপ হয়ে যায়। কিন্তু রাত অধীর আগ্রহে অপেক্ষা করে এই ভেবে যে নজরাত হয়তো আবার গাইবে। কিন্তু না, সে আশায় বালি। নজরাত আর গাইল না। বেলকনি থেকে এসে কফির মগগুলো নিয়ে চলে গেল। রাত অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল নজরাতের যাওয়ার পানে। ইচ্ছে থাকা সত্ত্বেও বলতে পারল না আরেকটি গজল গাওয়ার কথা। সেই অধিকার যে তার নেই। রাত সুস্থ হয়ে উঠতেই অফিসে যাওয়া শুরু করে। তার অনুপস্থিতিতে অনেক কাজ জমেছে অফিসে, সেগুলো এখন দিন রাত এক করে করতে হচ্ছে। খাওয়া দাওয়া ব্যাপারে ভীষণ উদাসীন হয়ে পড়ছে। সাজেদা চৌধুরী আফসোস করে বললেন,
ছেলেটা নিজে থেকে কথা বলা বন্ধ করে দিয়েছে, আমি বললে দুই একটা বলে। নজরাত তখন শাশুড়ি মাকে সান্ত্বনা দিতে কোরআনের আয়াতের ব্যাখ্যা দিয়ে বলল, আপনি যাকে ভালোবাসেন ইচ্ছা করলেই তাকে হেদায়াত করতে পারবেন না। আল্লাহ যাকে ইচ্ছা তাকেই হেদায়াত দান করে থাকেন। সূরা কাসাস 56। সাজেদা চৌধুরী চোখে পানি নিয়ে বললেন, বৌমা আমার একটা কথা রাখবে। জি মা, এভাবে বলছেন কেন? কি করতে হবে বলুন? ছেলেটা খাওয়া দাওয়ায় বড্ড অনিয়ম করছে, তুমি ওর জন্য লাঞ্চ নিয়ে যাবে। নজরাত জানে বড্ড কঠিন কাজটা তার শাশুড়ি মা দিলেন, কিন্তু না করার মতো অভদ্র আচরণ করতে পারবে না সে, তাই বলল, জি আচ্ছা। পূর্ণ পর্দায় নিজেকে ঢেকে অফিসে আসে নজরাত। একজন এমপ্লয়িকে পরিচয় দিতে লোকটা খুব আন্তরিকতার সাথে নজরাতকে রাদের অফিস কক্ষে নিয়ে বসালো। বলল, ম্যাম অপেক্ষা করুন প্লিজ, স্যার মিটিং শেষ করে চলে আসবেন। জি ধন্যবাদ আপনাকে। লোকটা বিদায় নিয়ে চলে গেলে নজরাত উঠে দাঁড়ায়। কক্ষটা ঘুরে ঘুরে দেখতে থাকে। খুব সুন্দর করে সাজানো রুমটা। থাই গ্লাসের কাছে আসতে ভীষণ ভালো লাগলো। থাই গ্লাস গলিয়ে আশেপাশের দৃশ্যগুলো খুব সুন্দর। হঠাৎ কক্ষের একপাশে নজর পড়ল। কাছে এগিয়ে এসে দেখে বুঝল মেয়েদের কসমেটিক প্যাকিং করা। উপরের কিছু লেখা দেখে বুঝল হোম ডেলিভারি দেওয়া হয়েছে এগুলো। রাত মিটিং শেষ করে নিজের কক্ষে এসে বসল। সামনে থাকা টেবিলে নজর পড়তেই দেখল টিফিন বক্স। নিচে একটা ছোট্ট কাগজের টুকরোতে লেখা, খাবারটা খেয়ে বাধিত করবেন। রাত তখনকার এমপ্লয়িকে ঢেকে পাঠায়। লোকটা আসলে জিজ্ঞাসা করে, আমার কক্ষে কে এসেছিল? লোকটা ঠোঁটে হালকা হাসি ঝুলিয়ে বললেন, স্যার ম্যাম এসেছিলেন। কোনো ম্যাম? এমন প্রশ্ন শুনে লোকটা ভরকালো, দমে যাওয়া কণ্ঠে বলল, স্যার আপনার স্ত্রী। কি পরিহিত ছিল? এবার লোকটা মনে মনে ভাবল মিটিং করে হয়তো তার স্যারের মাথা ঠিক নেই, তাই এমন ধারা প্রশ্ন করছে। তাই সহজভাবে বলল, কালো বোরকা পরে এসেছেন। রাত এবার কনফার্ম হলো যে নজরাত এসেছিল অফিসে, তাই আর কিছু না বলে বলল, আচ্ছা আপনি এবার আসতে পারেন। লোকটা চলে যেতেই রাত খাবার খেতে প্রস্তুত হয়। তার ভীষণ পরিমাণে খিদে পেয়েছে, তাই কে আনলো না আনলো এসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন মনে করল না। লেকের পারে বেঞ্চে বসে আছে নজরাত। শূন্য দৃষ্টি পানিতে নিবন্ধ রাখা। তখন রাদের অফিসে ওসব কসমেটিক্স দেখে আর থাকতে ইচ্ছে হয়নি, তাই তৎক্ষণাৎ চলে আসে এখানে। নজরাত বুঝতে পারে ওসব কসমেটিক্স রূপকথা ছাড়া আর কারো হবে না। রূপকথা অনলাইনে নিত্যদিন নিত্য নতুন কসমেটিক্স, শাড়ি, থ্রি পিস অর্ডার করে রাত শাহমাতের অফিসের ঠিকানা দিয়ে দেয়। তখন রাত বিল পরিশোধ করে ওসব জিনিসপত্র সংগ্রহ করে। এই তো গতকাল ও কতগুলো কসমেটিক্স নিয়ে আসে ডেলিভারি ম্যান, যেগুলো নজরাত আজকে দেখতে পেল। নজরাত বসে থাকা অবস্থায় হঠাৎ কেউ তার চোখ দুটো চেপে ধরে। নজরাত সেকেন্ড কয়েক সময় নিয়ে বলল, শোভা। শোভা নজরাতের বেস্ট ফ্রেন্ড। নজরাত নাম বলতেই হাত ছেড়ে পাশে বসতে বসতে বলল, কি করে বললি? আজকে আমাদের মিট করার কথা ছিল, সে হিসেবে না জানার কোনো কারণ নেই। শোভা বোকা হেসে বলল, আচ্ছা এবার বল আমাদের গল্পপুরী তার নতুন জীবনে কেমন আছে? নিমিষেই মন খারাপ হয়ে গেল নজরাতের। সামনে স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলল, হাজার হাজার মানুষের ভালোবাসা পেয়েছি বাপাই, কিন্তু যার ভালোবাসা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেটা থেকেই বঞ্চিত আমি।
শোভা বিস্মিত চোখে তাকায়, নজরাতের কথাগুলো তার কাছে সত্যি বলে মনে হচ্ছে না কিছুতেই। এ কিভাবে সম্ভব? এই মেয়েটা যে হাজার হাজার মানুষের চোখের মণি, তার সাথে এ কিছুতেই যায় না। নজরাতকে ঝাঁকিয়ে বলল, তুই কি উপন্যাসের কোনো কাহিনী শোনাচ্ছিস আমাকে? নজরাতের চোখে পানি গড়িয়ে পড়ছে। এর মাঝে নজরাত বলল, এরপরও বলবি আমি কোনো উপন্যাসের কাহিনী বলছি তোকে? শোভা চমকালো, ভরকালো, সাথে সাথে নিজের সাথে চেপে ধরল নজরাতকে। নজরাত এমন ভরসার স্থান পেয়ে হুহু করে কেঁদে উঠল। আজকাল নজরাতের সময় কাটে চার দেওয়ালের লাইব্রেরি কক্ষে, যেটা এক সময় রাদের প্রাণ প্রিয় ছিল। কিন্তু এখন ঘরটা পরিত্যক্ত বলা চলে। রাত সারাদিন অফিস সামলে আর সুযোগ হয়ে ওঠে না ঘরটাতে আসার। লাইব্রেরিটাতে যেন উপন্যাসের মেলা, সাথে গুটি কয়েক সায়েন্স ফিকশন বই আছে এবং হাদিসের বই আছে। প্রথম দিন ঘরটাতে ঢুকে অনেক ধুলা বালি জমে থাকা দেখতে পায় নজরাত। তারপর মনিকে নিয়ে রুমটা পরিষ্কার করে তুলে। এরপর থেকে এই কক্ষটি নজরাতের দখলে। মনি ছাড়া কেউ ভুল করেও এই দিকে পা বাড়ায় না। নজরাত এখানে থেকে থেকে বিপরে নয়তো কাগজ ঠুকে কিছু লিখে। সালাতের সময় হলে এখানেই সালাত আদায় করে নেয়। মাঝে মাঝে খাবার খাওয়ার কথাও ভুলে বসে। তখন মনি নিজ দায়িত্বে খাবার নিয়ে আসে এ ঘরে। মাঝে মাঝে নজরাত খাবে না বলে বায়না ধরলে মনি বুঝতে পারে তার হাতে খেতে চায় নজরাত। তখন খুব যত্নের সাথে মেয়েটিকে খাইয়ে দেয় মনি। নজরাত ও খুব আনন্দে ভরে খায়, যেমটি তার বাবা খাইয়ে দিলে খেত। মা মরা ছেলে মেয়ে দুটোকে খুব আদরে মানুষ করেছেন সাজ্জাদ হোসেন। কখনো মায়ের অভাব বুঝতে দেননি। মাস খানেক পর এক শীতের সকালে, ঠিক সকাল নয়, 11টা ছুঁই ছুঁই শীতের প্রকোপে চারিদিকে কুয়াশায় ঢাকা পড়ে আছে, তাই সময় ঠিক বোঝা যাচ্ছে না। এমন সময় রাহার চেঁচামেচি শুনে নজরাত তো ছুটে এসেছে, সাথে সাজেদা চৌধুরীও চলে এসেছেন নিচ তলার ড্রয়িংয়ে। নজরাত সামনে থাকা ব্যক্তিকে দেখে অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। সাজেদা চৌধুরী বললেন, কে তুমি বাবা? উনার কথা শেষ হতে না হতেই নজরাত দৌড়ে গিয়ে ঝাপটে ধরে কেঁদে উঠল। বাদ বাকি সবাই প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে। নজরাত ভাইয়া বলে কাঁদতে শুনে সবাই বুঝল ছেলেটা নজরাতের ভাই। রাহা কয়েক পা পিছিয়ে গেল, খুঁটি হিসেবে চেয়ারে ধরে রাখল। রূপক নজরাতের মাথায় হাত রেখে বলল, এই পাগলি এভাবে কাঁদছিস কেন? আমিও কিন্তু এবার কেঁদে দিব। তখন কি করবি? এই বলে খানিকটা হাসল রূপক। নজরাত ভাইকে ছেড়ে কুশল বিনিময় করে শাশুড়ি মায়ের সাথে পরিচয় করিয়ে দিল। সাজেদা চৌধুরী মনিকে আপ্যায়নের দায়িত্ব দিয়ে রূপককে নিয়ে বসে কথা বলছেন। সাথে নজরাতও আছে। এর কিছু সময় পর রাহাকে আর দেখা গেল না আশেপাশে কোথাও। কিছুক্ষণ আগের কথা, নিজের বোনকে মনে করে রূপক রাহার নেত্রজোড়া চেপে ধরে। পুরুষালী দেহের স্পর্শে কেঁপে উঠে রাহা। এরপরেই ধম ফাটানো চিৎকার করে উঠে, যার ফলে ভয়ে কয়েক কদম পিছিয়ে যায় রূপক। কেননা এটা তার বোন হতেই পারে না, এতক্ষণে উপলব্ধি করে সে। অতঃপর দুজনের চোখাচোখি হতে নীরব হয়ে থাকে। এর মধ্যে সবাই উপস্থিত হয়ে যায় এখানে। মনি রূপকের জন্য অনেক আইটেম এর রান্না বান্না করছেন, সাথে টুকটাক সাহায্য করে চলেছে নজরাত। তার ভাই কি কি খেতে পছন্দ করে সেসব বলে সাহায্য করছে সে। রাহা শূন্য দৃষ্টিতে গ্রিল গলিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তখন পিছন থেকে শুনতে পায়, তাহলে আপনি বনুর সেই কুটনি ননদিনী? কথাটা বলে খানিকটা হাসল রূপক।
রাহা কিছুক্ষণ দৃষ্টি নত রেখে চুপ করে রইল। তারপর বলল, ভালোবাসাগুলো মিলিয়ে দিতে না হয় কুটনি হলাম, তাতেও শান্তি। মিলিয়ে দিতে মানে? ঠিক বুঝলাম না। তখন নুজরাত পিছন থেকে বলল, ভাইয়া তুমি এখানে? আমি খুঁজে চলেছি তোমায়। নুজরাতকে দেখতে পেয়ে রাহা আর কথা বাড়ালো না, চলে গেল নিজের রুমে। রাহা চলে যেতে দুই ভাই বোন নিজেদের মধ্যে আলোচনা করে। নুজরাত বলে, ভাইয়া এবার কিন্তু আমার একটা মিষ্টি ভাবিমণি চাই। তোমার কোনো আপত্তি শুনবো না আমি। বনু তুই সুখী তো? হঠাৎ রূপকের এমন ধারা কথায় থমকে গেল নুজরাত। না বলতে পারবে সত্যি আর না মিথ্যা, তাই এক কথায় বলল, আলহামদুলিল্লাহ। তবুও রূপক এর সন্দিহান দৃষ্টি এড়িয়ে যেতে পারল না নুজরাত। রূপক চলে গেছে দুপুরের পর। রাত অফিসে থাকায় দেখা হয়নি তার সাথে। তবে রূপক আগামীকাল শুক্রবার দিন সপরিবারে সবাইকে দাওয়াত দিয়ে যায়। নুজরাত জানে না রাত আদৌ যাবে কিনা। যদি না যায় তাহলে রূপকের কাছে সে ধরা পড়ে যাবে নিশ্চিত। তখন কি হবে, এই ভেবেই তটস্থ হয়ে আছে নুজরাত। রাত বাসায় ফিরে মিষ্টি সাথে নিয়ে ভীষণ খুশি লাগছে তাকে। রাহা জিজ্ঞাসা করতে বলল, সামনের বি মেলায় রূপকথার প্রথম বি আসতে চলেছে। এ কথা শুনে রাহা ও ভীষণ খুশি হয়। নুজরাত সবটা শুনে জিজ্ঞাসা করে, কিসের বি? নাম কি? রাজ শাহমাদ গর্বের সাথে বলে, ছায়া সঙ্গিনী উপন্যাস। কারো আনন্দ মুহূর্তে আপনি যখন কিছু আবদার করবেন তখন সে ফিরিয়ে দিতে পারবে না। ঠিক তেমনি হলো নুজরাতের সাথে। রূপকথার বি বের হওয়ার আনন্দে উদ্বেলিত হয়ে আছে রাজ শাহমাদ। তখন মিনমিনে গলায় নুজরাত তাদের বাসায় ইনভাইটের কথাটা বলে। রাত কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে বলে, আমি যাচ্ছি আপনাদের বাসায়। নুজরাতের ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। অন্তত তার ভাই তো আর সন্দেহ করবে না। এই অনেক কিছু। ইচ্ছে করছে শাশুড়ি মায়ের সাথে গল্প করতে, তাই এক মুহূর্ত বিলম্ব না নিজের হাতে কফি বানিয়ে চলে এলো। সাজেদা চৌধুরী হাদিসের বি পড়ছিলেন। ছেলে বুকে দেখে বিটা বন্ধ করে পাশে ছোট কেবিনেটের উপর রাখেন। ইশারা করে নিজের পাশে বসায় নুজরাতকে। নুজরাত কফি মগ এগিয়ে দিয়ে বলল, আমি কি খুব ডিস্টার্ব করলাম মা? একদমই না। জানো তো ইদানিং মনে হয় তুমি ছাড়া আর কেউ নেই আমার। নিজের সন্তানদের কাছে পর হয়ে গেছি আমি। অথচ ওদের বাবা মারা যাওয়ার পর ওদের কিভাবে মানুষ করেছি সে আমিই জানি। যাই হোক, তোমাদের বাসায় তো আগামীকাল দাওয়াত আছে। ছেলেটা কি যাবে? বলেছ কিছু? জি, যাবেন বলেছেন। আলহামদুলিল্লাহ। তোমার শ্বশুর এবং তোমার বাবা দুজনেই কলিগ ছিলেন, ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। আর সেই সুবাদেই তোমাকে তোমার বাবা আমার অনুরোধে আমার ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয়েছিলেন। এখন বুঝতে পারছি নিজের ইচ্ছে পূরণ করতে তোমার জীবনটা শেষ করে দিয়েছি আমি। আমাকে পারলে ক্ষমা করে দিও বৌমা। না যে স্বয়ং আল্লাহ তাআলা ও যে ক্ষমা করবেন না আমাকে। নুজরাত খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের তাকদীর লিপিবদ্ধ করেছেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সৃষ্টি জগতের ভাগ্য লিখে রেখেছেন আকাশ সমূহ ও জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। 1. তাকদীর এর বিষয় অজ্ঞাত। তাকদীর একটি গায়েবী বিষয় যা মহান আল্লাহ ব্যতীত কেউ অবগত নয়। আল্লাহ তাআলা তাকদীরের বিষয় সৃষ্টিকুল থেকে গোপন রেখেছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে অহেতুক বিতর্কে জড়িয়ে পড়তে নিষেধ করেছেন।
2 সাজেদা চৌধুরী নজরাতের কপালে ভালোবাসার পরশেকে দিয়ে জড়িয়ে ধরেন। নজরাত নীরবে চোখের পানি ফেলে। যা বুঝতে পারে সাজেদা চৌধুরী, তিনি মেয়েটার এত ধৈর্য দেখে দিনকে দিন মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে পড়ছে। কিছুতেই এই হীরের টুকরোকে হারাতে চান না সাজেদা চৌধুরী। আশায় আছেন একদিন রাতকে হেদায়েত দান করবেন আল্লাহ তাআলা। মেয়েটা সবসময় জোরপূর্বক হাসে। তিনি নজরাতের ঠোঁটে প্রাণ খোলা হাসি দেখতে চান। সকাল 10টার দিকে চৌধুরী পরিবার বের হয় নজরাতের বাড়ির উদ্দেশ্যে। রাত ড্রাইভ করছে আর পাশে বসে আছে নজরাত। পিছনে সাজেদা চৌধুরী, রাহা চৌধুরী আর মনি বসেছে। রাদের মনোযোগ সম্পূর্ণ ড্রাইভ করাতে। নজরাত কয়েকবার আর চোখে তাকায় রাদের দিকে। একবার রাত তাকাতে চোখাচোখি হয়ে যায় দুজনের। তারপর আবার দুজনের দৃষ্টি সরিয়ে নেয়। জানালা গলিয়ে বাহিরের ব্যস্ত সড়কে মানুষের চলাচল দেখতে থাকে নজরাত। রাহা চোখ মুখে কাঠিন্য ভাব ফুটিয়ে বসে আছে। সে জানিয়েছিল যাবে না ও বাসায়, কিন্তু সাজেদা চৌধুরী চোখ রাঙানি দিতে আর অমত করতে পারেনি। সাজেদা চৌধুরী চোখ বন্ধ করে গাড়ির সিটে হেলান দিয়ে বসে আছেন। আর পাশে মনি চঞ্চল চোখ দুটো দিয়ে আশেপাশের বড় বড় দালান কোঠা দেখতে ব্যস্ত। সে ভীষণ আনন্দিত নজরাতের বাড়ি যাবে বলে। নজরাতকে পেয়ে মনি নিজের দুঃখ কষ্টগুলো কিঞ্চিত হলেও ভুলে থাকতে পারছে। শ্বশুরবাড়ির লোকজনের এবং স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বাপের বাড়ি চলে এসেছিল মনি। কিন্তু বাপের বাড়ির অবস্থা নুন আনতে পান্তা ফুরোয়, যার ফলে কাজ খুঁজতে গিয়ে চৌধুরী বাড়ির হদিস মিলে। এরপর থেকেই এ বাড়িতে থাকে মনি। মনির এক ছেলে এক মেয়ে আছে। তারা মাদ্রাসায় পড়াশোনা করে। ছেলের বয়স 9 বছর আর মেয়ের 6 বছর। এ কথা শুনে সাজেদা চৌধুরী মনিকে নিয়ে গিয়েছিল সেই মাদ্রাসায়। কিন্তু আশ্চর্য বিষয়, ছেলে মেয়ে দুটো মায়ের প্রতি কোন মায়া নেই। মনি জোর করে কাছে আনে, কাঁদে, কিন্তু ছেলে মেয়ে দুটো কেমন আলগা আলগা ভাব, দূরত্ব বজায় রেখে থাকে। এসব দেখে সাজেদা চৌধুরী বুঝতে পারে মনির শ্বশুরবাড়ির লোকজন প্রকৃতপক্ষে কেমন। তাই এর পর আর কোন দিন মনিকে নিয়ে যায়নি সাজেদা চৌধুরী। দেখতে দেখতে ঠিকানা মোতাবেক গাড়ি থামায় রাত। তারপর গাড়ির হর্ন বাজাতে দারোয়ান কবির দরজা খুলে দিল। গাড়ি ভিতরে নিয়ে নির্দিষ্ট স্থানে পার্ক করে রাত। সবাই গাড়ি থেকে নামলে কবির এগিয়ে এসে সালাম দেয়। খুশি মনে নজরাতকে বলে, মামুনি কেমন আছো? মেলা দিন পর তুমি আইলা, এমনে ভুইলা গেলে হয় কত? নজরাত মুচকি হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন চাচা? দুজনে কথা বলছে আর সবাই বাড়িটার চারদিকে দেখছে। ভীষণ সুন্দর 3 তলা বাড়িটি। বিশেষ করে বাড়ির সামনের গার্ডেনটা খুব বড়, আর এর অর্ধেকটা জোরে আছে বিদেশি বাহারি ফুলের সমারোহ। নজরাতের প্রিয় জিনিসগুলো এমনি করে তার বাবা এবং ভাইয়া সাজিয়েছে। রাত এক পলক দেখে বুঝতে পারল নজরাতের বাপের বাড়ির আর্থিক অবস্থা। বিয়ের সময় গার্ডেনে ডেকোরেশন করা হয়, তাই আর এত কিছু লক্ষ্য করেনি রাত। তাছাড়া মায়ের সাথে রাগ করে বিয়ের পূর্বেও এ বাড়িতে আসেনি সে। আর বউ ভাত অনুষ্ঠানের পরেও কাজের অজুহাতে ঢাকার বাহিরে চলে গিয়েছিল। রাত মনে মনে ভাবল, এত আভিজাত্যের ছোঁয়া, অথচ সে কিনা টাকার অফার করেছিল নজরাতকে। এত কিছু থাকার পরেও কোনো মেয়ের লোভ থাকবে না নিশ্চয়ই। তবে তার বারণ করা সত্ত্বেও কেন বিয়েটা করল নজরাত? খবর পৌঁছাতে রূপক আসে। রাদের সাথে হ্যান্ডশেক করে বাসায় নিয়ে যায় সবাইকে। বাসার ভিতরে ঢুকে আরো মুগ্ধ হয়ে যায় সবাই। রাহা সবচেয়ে অবাক হয়, এত কিছু থাকার পরেও নজরাতের মাঝে কখনো অহংকার, দাম্ভিকতা দেখতে পায়নি।
এদিক থেকে রাহার মন নজরাতের প্রতি নরম হল। সাজ্জাদ হোসেন এসে সবার সাথে কুশল বিনিময় করে, মেয়েকে পাশে বসিয়ে আদর করে, ভালো মন্দ জিজ্ঞাসা করেন। এর মাঝে একজন হেল্পিং হ্যান্ড সবার জন্য কফি এবং অন্যান্য নাস্তা নিয়ে আসে। সবার আড়ালে রাহা রূপকের দিকে তাকায়। রূপকের নজর পড়লে দেখতে পায় রাহা তার দিকে তাকিয়ে আছে। তখন রূপক ভ্রু নাড়িয়ে জিজ্ঞাসা করে, কি? রাহা খানিকটা লজ্জা বোধ হয়, দৃষ্টি নত করে নেয়। দুপুরে খাবার খাওয়ার পর সাজ্জাদ হোসেন নজরাতকে বললেন রাতকে নিয়ে তার রুমে যেতে বিশ্রামের জন্য। নজরাত বাবার কথা মতো নিয়ে চলে রাতকে। একটা রুমের কাছে আসতে রাত খেয়াল করল দরজায় ডিজাইন করে লেখা গল্পপুরী উদ্ধৃতি চিহ্ন। তারপর ভিতরে প্রবেশ করে রাত বিস্ময় কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। রুমটা আসলেই একটা গল্পপুরী। রুমের 4 দেওয়ালের মধ্যে 3 দেওয়ালই বুক শেলফ জুড়ে আছে। বুক শেলফগুলো বিভিন্ন ডিজাইনের কারুকার্য খচিত। আর এক পাশে আছে ড্রেসিং টেবিল, কাবার্ড আর একটি ছোট টেবিল, যেখানে বসে নজরাত পড়াশোনা করত। সবকিছুর মাঝে রাউন্ড ডিজাইনার বেড। জানালা আর দরজাগুলোতে নীল জর্জেটের পর্দাগুলো মৃদু মন্দ হাওয়ায় দুলছে। সব মিলিয়ে অসাধারণ একটি রুম। রুমটা দেখলে যে কেউই বলবে রুমের মালিক একজন শৌখিন মানুষ। তবে এতটুকুর মাঝে রাজ শাহমাত বুঝতে পারে তার মতো নজরাত ও সাহিত্যপ্রেমী। বিকাল বেলা ঘটল এক ঘটনা। রাতকে উত্তেজিত হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে দেখা গেল। কিন্তু কেন? নজরাত কফি হাতে মাত্রই পা রাখল রুমের ছোট বেলকনি কাম ছাদটায়। রাত দোলনায় বসে বসে ফোন স্ক্রুল করছিল। তখন নজরাত কফি এগিয়ে দিয়ে বলল, কফি। রাজ শাহমাত এক পলক নজরাতের দিকে তাকায়, তারপর নজরাতের হাত থেকে কফি নেয়। নজরাত নিজেরটা নিয়ে ছাদের এক কোণায় দাঁড়ায়। আশেপাশের দৃশ্য দেখতে দেখতে কফির মগে চুমুক দেয়। দেখল ছাদের সাথে একটা করই গাছে টুনটুনি পাখি বসে আছে। নজরাত দৌড়ে গিয়ে রুম থেকে কাগজ আর কলম হাতে ফিরে আসে। গাছের দিকে তাকিয়ে কিছু ভাবে আর লিখে। সবটাই অবলোকন করে রাত। তবে আমলে নিল না, ফোনে আবার মনোনিবেশ করে। নজরাত খানিকক্ষণ পর কলম কামড়ে ধরে বলল, আচ্ছা, আপনি টুনটুনি পাখি সম্পর্কে জানেন? দর্জি পাখি টুনটুনি অর্থোটমাস শুটোরিয়াস হল একটা গায়ক পাখি যাকে ক্রান্তীয় এশিয়া জুড়ে দেখা যায়। গাছের পাতা একসঙ্গে সেলাই করে বাসা বানানোর জন্যে এই পাখি জনপ্রিয় এবং রুডইয়ার্ড কিপলিং তার দ্য জাঙ্গল বুক বইতে একে অমর করে রেখেছেন। শহরের বাগানে এটা একটা সাধারণ বাসা। যদিও এই লাজুক পাখিরা গাছের পাতার আড়ালে লুকিয়ে থাকে, তাদের জোরালো ডাকাডাকি তাদের উপস্থিতির জানান দেয়। লম্বা খাড়া ল্যাজ থাকায় তাদের স্বাতন্ত্র্যসূচক লাগে। শরীরের ওপর দিকটা সবুজাভ এবং ছাইরঙা কপাল ও মাথা। এই চড়াই জাতীয় পাখি বৈশিষ্ট্যমূলকভাবে দেখা যায় খোলা খামার জমি, ঝোপ, বনপ্রান্ত এবং বাগানে। দর্জি পাখিরা বাসা গড়ার ঢং থেকে তাদের নামটা পেয়েছে। গাছের বড় পাতা ঠোঁট দিয়ে সূচের মতো একসঙ্গে গাছের আঁশ অথবা মাকড়সার জালের রেশমি সুতো দিয়ে কাঠামো করে তার মধ্যে আসল বাসা গড়ে। আচ্ছা, আপনি? নজরাত পিছনে ফিরে দেখল রাত কোথাও নেই। দোলনায় কফির মগ রাখা। নজরাত দৌড়ে রুমে এসে দেখে রাত হাতে ঘড়ি পরে, ওয়ালেট পকেটে গুজে, গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। সবকিছুর মাঝে নজরাত খেয়াল করল রাদের মুখশ্রীতে কাঠিন্য ভাব ফুটিয়ে তোলা। নজরাত পিছন থেকে বলল, জ্যাকেট না নিয়ে কোথায় যাচ্ছেন? কিন্তু সেদিকে খেয়াল নেই। রাদের হনহন করে বেরিয়ে গেল সে। কি এমন ঘটনা ঘটল যার দরুন রাত এভাবে বেরিয়ে গেল? নজরাত কফির মগগুলো হাতে নিয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে সোফায় বসে ল্যাপটপ ইউজ করছে রূপক। নজরাতকে দেখতে পেয়ে জিজ্ঞাসু চোখে তাকিয়ে বলল,
এই অবেলায় তোর বর কোথায় ছোটলো বনু? নজরাত অস্ফুট গলায় বলল, আমি জানি না ভাইয়া, তবে নিশ্চয়ই কোনো জরুরি কাজ পড়ে গিয়েছে। হাতের কাপগুলো কিচেনে রেখে এসে ভাইয়ের পাশে বসে বলল, আচ্ছা ভাইয়া, তোমার কি কোনো মেয়ে পছন্দ করা আছে? রূপক ল্যাপটপে চোখ রেখে নির্বিকার মুখে বলল, হঠাৎ এই প্রশ্ন কেন? এমনিতেই, তবে না থাকলে মেয়ে দেখতাম আর কি। সে সব বাদ দে, এবার বল তোর গল্পপুরি কেমন চলছে? নদীর পাশে দাঁড়িয়ে রূপকথার জন্য অপেক্ষা করছে রাত। রাগে মেজাজ খিটখিটে হয়ে আছে তার। মিনিট দুয়েক না পেরোতেই আবার রূপকথার ফোনে কল করে, এই নিয়ে কত শতবার কল করেছে তার কোনো ইয়ত্তা নেই। ফোন কর্ণধারে ধরতে পিছন থেকে ডাক দিল রূপকথা। রাত কিছুটা এগিয়ে চাপা রাগের গনগনে গলায় বলল, তুমি কি এতদিন নাটক করেছ আমার সাথে? সত্যি করে বলোকে। রূপকথা চটজলদি রাদের হাত ধরে বলল, বেবি কি হয়েছে? তুমি না বললে আমি কিভাবে বুঝবো বলো? রাত ফোন ঘেটে কিছু একটা বের করে রূপকথার সামনে ধরে বলল, কি এটা? তোমার দ্বিতীয় আইডি আছে, বলনি কেন এতদিন? রূপকথা ফোনের দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে কিছুটা তোতলাতে তোতলাতে বলল, এই ব্যাপার। আসলে কি জানো তো, আমি আমার পার্সোনাল আইডিতে রিলেটিভ ছাড়া অন্য কাউকে অ্যাড করি না। ওটা তো আমার ফ্যান ফলোয়ারদের জন্য দ্বিতীয় আইডি খোলা হয়েছিল। তো নতুন বিয়ে আসতে চলেছে, এখন যদি ফ্যান ফলোয়ারদের নিয়ে আলাদা আড্ডা না দেই তাহলে আমার বিয়ের প্রচার কি করে হবে বলো? তাই এটা করা। তাহলে এখানে কেন বললে? আমার একটাই আইডি। আমার নামে অন্য আইডি দেখলে বুঝবেন ফেক আইডি। আশ্চর্য বিষয়, এই শীতের মৌসুমেও রূপকথার কপালে বিন্দু বিন্দু ঘাম বের হয়, যাও না দিয়ে মুছে নেয় রূপকথা। তারপর শুকনো ঠোঁট জিভ দিয়ে চেটে বলল, আমি আমার পার্সোনাল আইডি হাইড রাখতে এই কথা বলেছি রাত। আর তুমি কিনা এভাবে আমাকে সন্দেহ করছো? তুমি আর আমাকে আগের মতো করে ভালোবাসো না রাত। আমি বুঝতে পারছি তুমি তোমার স্ত্রীর প্রেমে পড়ে গেছো। তারপর ওর না মুখে চাপা দিয়ে দৌড়ে গিয়ে বেঞ্চে বসে রূপকথা। রাত নিজের কাছে নিজেকে কেমন পাগল পাগল লাগছে। চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে, তাড়াহুড়ো করে শীতের পোশাকও নিয়ে আসেনি। এখন শীত অনুভব হচ্ছে। তবে সেসব তোয়াক্কা না করে রূপকথার কান্না থামাতে গেল সে। তখন নজরাতদের বাসায় দোলনায় বসে বসে ফোন স্ক্রল করতে করতে নিউজ ফিডে রূপকথা পেজের পোস্ট দেখতে পায় রাত। পোস্টটি 52 মিনিট আগে করা হয়েছে। পোস্টটি ছিল এমন: সতর্কমূলক পোস্ট, আমার নামে অনেক ফেক আইডি খোলা হয়েছে, ফেক লোকজনদের ফাঁদে পা দিবেন না। আমার আইডি লিংক নিচে দেওয়া হলো। এটা ছাড়া আর কোনো আইডি নেই আমার। রূপকথা, লেখিকা। জানালার ধারে আড়ষ্টভাবে বসে আছে নজরাত। মাগরিবের সালাত আদায় করে বসেছে এখানে। প্রায় 2 ঘন্টা হতে চলল, কিন্তু রাদের আসার খবর নেই। সাজেদা চৌধুরী, তারা আসরের পর পর রওনা হয়ে চলে গেছেন। সাজ্জাদ হোসেনের ইচ্ছেতে রাত আর নজরাত রয়ে গেছে এ বাসায়। কথা হয়েছে তারা কিছুদিন এ বাসায় থাকবে। কিন্তু রাত কোথায় গেল? তার প্রতীক্ষাতেই বসে আছে নজরাত। খাবার খাওয়ার জন্য সাজ্জাদ হোসেন নিজে এসে নজরাতকে খেতে যেতে বললেন। নজরাত মৃদুস্বরে বলে, তোমার জামাই আসলে একসাথে খাবো বাবা, তুমি বরং ভাইয়াকে নিয়ে খেয়ে নাও। তখন রূপকও আসলো, বলল, ঠিক আছে তাহলে আমরাও অপেক্ষা করি। তারপর তিনজন মিলে আরো ঘণ্টাখানেক অপেক্ষা করেও ফলাফল শূন্য পেল। বাবা আর ভাইয়ের জোরাজুরিতে শেষে না খেয়ে পারল না নজরাত। তারপর এক সময় অপেক্ষা করতে করতে নিচে ড্রয়িং রুমে সোফাতেই ঘুমিয়ে পড়ল। রাত রূপকথার সাথে রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করে নিজের বাসায় ফিরে।
সাজেদা চৌধুরী নিজের রুমে ছিলেন বলে দেখতে পায়নি। রাহা দেখতে পায়, ভাঙা গলায় বলে, ভাইয়া তোমার তো ও বাড়ি থাকার কথা ছিল, চলে এসেছো যে? রাত হাঁটা থামিয়ে দাঁড়ায়, বলল, রূপকথার সাথে দেখা করতে এসেছি। ভাবি মণিকে বলেছিলে? উনি তো দুশ্চিন্তা করবেন। রাজ শাহমাদ ভ্রু কুচকে বলল, ওই মেয়েটা তোর ভাবি মণি হলো কবে থেকে? রাহা খানিকটা অপ্রস্তুত হল, কিন্তু রাত জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইল। রাহা মৃদুস্বরে বলল, এমনি বলে ফেলেছি। আচ্ছা তুমি রুমে যাও। রাহা রুমে চলে গেল। রাত খানিকক্ষণ নির্নিমেষ চোখে চেয়ে থেকে নিজের রুমের দিকে পা বাড়াল। রোজকার মতন রাতের শেষ তৃতীয়াংশে ঘুম ভেঙে গেল নোজরাতের। উঠে বসে সে চারিদিকে এক পলক তাকিয়ে গা কেমন শিহরিত হয়ে উঠল। বিরাট বড় জায়গা দখল করে ড্রয়িং রুমটা করা হয়েছে, বিভিন্ন ডিজাইনের ফার্নিচারে ভরপুর, কিন্তু জনশূন্য হয়ে আছে এই মুহূর্তে। তাই একটু ভয় ভয় লাগলো নোজরাতের। বুঝল রাত আসেনি। মন খারাপ করে উপরে নিজের রুমে এসে বাথরুম থেকে অজু করে নামাজে দাঁড়ায় সে। সকালে নাস্তা করছে তখন আননোন নাম্বার থেকে কল আসে। প্রথমে ইগনোর করলেও পরে রিসিভ করে নোজরাত। কথা শুনে বুঝতে পারে রাহা কল করেছে। বেশ অবাক হয় নোজরাত। ওপাশ থেকে রাহা বলেছে নোজরাত এর সাথে কথা বলতে চায় সে। নোজরাত বাসায় আসতে বললে নিষেধ করে, রেস্তোরাঁয় দেখা করতে বলে। নোজরাত খাওয়া বাদ দিয়ে ভাবুক ভঙ্গিতে বসে থাকে কি কথা বলতে চায় রাহা। এই ভেবে সমরেশ মজুমদারের সাতকাহন বিটা পড়তে পড়তে কখন পৌঁছে যায় টের পায়নি নোজরাত। ড্রাইভার মতিন বললেন, আপা মনি আমরা আইসা গেছি। নোজরাত জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখল সত্যি চলে এসেছে। পড়তে পড়তে কখন পৌঁছে গেছে জানা নেই তার। বিও একটা নেশার বস্তু যদি সেরকম ভাবে মন দিয়ে পড়া হয়। তাছাড়া সাতকাহন উপন্যাসের প্রধান চরিত্র দীপাবলি। কোনো কিছুতে হার না মেনে চলা এক অসাধারণ নারী, যার একটি নামের ভেতর লুকিয়ে আছে এক সম্পূর্ণ বাধাবিহীন সত্তা। অল্প বয়সে বিয়ে হয়ে বিধবা হয়ে যাওয়া এই মেয়েটিকে সবসময় থাকতে হয়েছে এক অদ্ভুত গণ্ডির ভেতর। সেই গণ্ডি সমাজের তৈরি, যে সমাজ তৈরি হয়েছে আমাদের মতো মানুষদের নিয়ে। অল্প বয়সে বিধবা মেয়েটি জীবনের পথচলা তবু থামায়নি। অসাধারণ একটি পড়লে এমনিতেই নেশা ধরে যায়। যতক্ষণ পর্যন্ত শেষটা জানা না হয় ততক্ষণ পর্যন্ত মন শান্ত হয় না। নোজরাত না চাইতেও বিটা বন্ধ করে সিটের উপর রেখে নেমে দাঁড়ালো গাড়ি থেকে। মতিনকে বলল, ভাইয়া যাওয়ার সময় কল করে আপনাকে ডেকে নিব আমি। মতিন ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে। তারপর নোজরাত রেস্তোরাঁয় ঢুকে গেলে মতিন গাড়ি নিয়ে চলে গেলেন। নোজরাত এদিক ওদিক তাকিয়ে দক্ষিণ পাশের এক কোণায় বসে থাকতে দেখে রাহাকে। তারপর এগিয়ে যায় সেদিকে। রেস্তোরাঁর পরিবেশটা ভীষণ সুন্দর, ছোট ছোট সবুজ গাছে পরিপূর্ণ। শীতের মৌসুমে খোলা আকাশের নিচে সূর্যের রৌদ্র স্নান মন্দ নয়। নোজরাত কাছে যেতে রাহাকে সালাম দিল। রাহা সালামের জবাব দিয়ে বলল, কেমন আছো ভাবি মনি? ভাবি মনি সম্বোধনটা ভীষণ মধুর শোনালো নোজরাতের কাছে। সাথে মনটা আনন্দে ভরে গেল। মিষ্টি হাসি ফুটিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুমি এবং বাসায় সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দাঁড়িয়ে কেন, বসো। নোজরাত মাথা নাড়িয়ে বলল, তুমিও বসো। আচ্ছা আমরা বোধ হয় সেইম ব্যাচ তাই না? রাহা খানিকটা হেসে বলল, হুম। কোন কলেজ তোমার?
প্রশ্নটা করে নজরাত সাথে সাথে বলল, সরি, আমি বোধহয় বেশি প্রশ্ন করে ফেলছি। কোনো ব্যাপার নয়। আসলে আমাদের সম্পর্কটা ভঙ্গুর, তাই এখনো পর্যন্ত একে অপরের সম্পর্কে চেনা জানা হয়ে ওঠেনি। তারপর রাহা তার কলেজের নাম বললে নজরাত বলল, এই কলেজে আমার ভাইয়াও পড়াশোনা করেছে। আমার ইচ্ছা ছিল, কিন্তু ততদিনে ভাইয়ার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলে, তাই আর ভর্তি হওয়া হয়নি। রাহা দীর্ঘশ্বাস ফেলে বলল, অহ আচ্ছা। আচ্ছা, কি খাবে বলো? আমি তোমাকে ডেকেছি, তাই আমি কিন্তু বিল পরিশোধ করব। আচ্ছা বাবা, ঠিক আছে। দুজনের পছন্দ মতো কফি প্যানকেক অর্ডার করে। খাবার আসতে আসতে রাহা হতাশ গলায় বলল, তোমাকে আমার সম্পর্কে কিছু জানাতে চাই, সেজন্যই ডাকা। নজরাত খানিকক্ষণ চুপ করে বসে থেকে বলল, বলো। রাহা নির্বিকার মুখে বলতে শুরু করে, তখন সদ্য কলেজে ভর্তি হই আমি। বন্ধুদের সাথে আড্ডা মাস্তিতে বেশ ফুরফুরে জীবন পার করছি। কলেজের এক বড় ভাইকে প্রায়ই কলেজ ক্যাম্পাসে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে দেখা যেত। শুনেছি তিনি সদ্য অনার্স ফাইনাল এক্সাম দিয়েছেন। তাছাড়া টিচারদের মুখে তার প্রশংসা শুনতাম। সবাই তাকে এক নামে চিনত, তার কারণ তিনি ছাত্রলীগের নেতা। তবে খুব সৎ এবং ব্যক্তিত্ববান ছিলেন, যার দরুন আমি দিন দিন দুর্বল হয়ে পড়ি সেই ছেলেটার। এতটুকু বলে রাহা থামে। নজরাত অধৈর্য হয়ে পড়ে হাসফাস করে বলল, তারপর কি হয়েছিল? এরকম করে অনেক দিন কেটে যায়, আমার বন্ধুরা জানতে পারে এ ব্যাপারে। তারা প্রতিনিয়ত বলতে থাকে আমি যেন সেই যুবকটিকে প্রপোজ করি, কিন্তু আমার ভীষণ আনইজি ফিল হয়। মেয়ে হয়ে কিভাবে কি? আমাদের সমাজে মেয়েরা যখন কোনো ছেলেকে পাগলের মতো পছন্দ করে, ভালোবাসে, তখন তাকে বলা হয় ছেচরামি। আর কোনো ছেলে যখন কোনো মেয়েকে পছন্দ করে, তখন তাকে বলে পাগলামো, ভালোবাসা ইত্যাদি ইত্যাদি। এই ভয়ে সাহস হয়ে ওঠেনি আমার। নজরাত মন খারাপ করে বলল, তাহলে কি আর বলা হয়নি? হয়েছে। নজরাত উৎফুল্ল হয়ে উঠল, বলল, তবে কি হয়েছিল? ওয়েটার তাদের মেনু অনুযায়ী খাবার নিয়ে এলো। তখন রাহা সেসব কথা বাদ দিয়ে বলল, কফি ঠান্ডা হয়ে যাবে, শুরু করা যাক। তারপর দুজনের মাঝে নীরবতা চলে। কফি শেষ করে রাহা আবারও বলতে শুরু করে, কলেজে পা রেখে যে জায়গাটায় যুবকটিকে দেখা যেত বন্ধুদের সাথে আড্ডা দিতে, আজকে আর দেখতে পেলাম না। দিনটা আমার মনমরা হয়ে কাটল। আমার বন্ধুরা বুঝতে পেরে অনেক হাসি ঠাট্টা করল, কিন্তু সেখানে আমি কোনো তোয়াক্কা করলাম না। যুবকটির কথাই ভাবছিলাম। এমনি করে দ্বিতীয় দিন ও কলেজে তাকে দেখতে পেলাম না। খুব কষ্ট হয় আমার, ভিতরটা ভেঙে চুরমার হয়ে যায়। শুধু কাউকে দেখাতে পারি না। মনের মাঝে খারাপ আশঙ্কা জেগে বসে, মনে হয় তার কোন বিপদ আপদ হলো না তো। এরকম ভেবে আরো মুষড়ে পড়ি আমি। এমনি করে 9 দিন পার হয়। 10 দিনের বেলা কাপা কাপা পায়ে হেঁটে কলেজে পা রাখি, ভাবি আজকেও হয়তো তার দেখা পাবো না আমি। কিন্তু আমি ভুল ছিলাম। কলেজে ঢুকে ক্যাম্পাস পেরিয়ে দূরের একটা বড় গাছের দিকে নজর পড়তেই আমি স্থির হয়ে দাঁড়িয়ে পড়ি। কেননা ওই গাছের বড় বড় শিখরে আমার সুদর্শন যুবক আর তার বন্ধুরা বসে আছে। দিক বেদিক বিবেচনা করার জ্ঞান হারিয়ে ফেলি আমি। দৌড়ে সেখানে উপস্থিত হই। আমাকে দেখতে পেয়ে সকলের চক্ষু কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছে, এমনি করে তাকিয়ে আছে সবাই। কিন্তু আশ্চর্য বিষয়, সেই যুবকটির চাহনি স্নিগ্ধ ও গভীর এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে।
আমি জ্ঞান শূন্য হয়ে ফোঁপাতে ফোঁপাতে বললাম, কোথায় ছিলেন এতদিন? সবাই বসা থেকে দাঁড়িয়ে পড়ে। যুবক ছেলেটি আমার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলেন, ভালোবাসো আমায়? আমি স্বপ্নাচ্ছন্নের মতো গলায় বললাম, খুব বাসি। যুবক ছেলেটি ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলিয়ে তার চঞ্চল চোখ এদিক ওদিক চেয়ে বললেন, চলো বিয়ে করব। এই তিনটি শব্দ আমাকে নাড়িয়ে তুলল। আমি এখনো নাবালিকা, বিয়ের বয়স হয়নি। তাই এইটুকু সময়ে বিয়ের ব্যাপারটা নিতে পারলাম না আমি। অস্ফুট স্বরে বললাম, এখনই আমি বিয়ে করতে চাই না। আমার কথায় তার কোন ভাবান্তর বোঝা গেল না। তবে বাঁকা হেসে মাথা দুলিয়ে শেষবারের মতো বললেন, আল্লাহ হাফেজ। নজরাত হতাশ গলায় বলল, এখানেই সব কিছু শেষ হয়ে গিয়েছিল? রাহা দীর্ঘশ্বাস ফেলে বলল, এর কিছুদিন পর জানতে পেরেছিলাম যুবকটি প্রবাসে চলে গিয়েছেন। সেখানে পড়াশোনার পাশাপাশি কিছু করে প্রতিষ্ঠিত হবেন, এটাই তার ইচ্ছে। সবকিছু শুনে নজরাত থম মেরে বসে রইল। প্রথম থেকে সবটা আবারও ভাবল। ধীর স্থির স্বরে বলল, তোমার ভাইয়া গতকাল বাসায় ফিরেছিল। একটু দুশ্চিন্তায় ছিলাম আমি। কল করার সাহস হয়ে ওঠেনি আমার। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে রাহা বলল, আমাকে তুমি মাফ করে দাও ভাবিমণি। নজরাত আশ্চর্য চাহনিতে বলল, কিন্তু কিসের জন্য? তোমার সাথে এতদিন অনেক খারাপ ব্যবহার করেছি আমি। বিশ্বাস করো, সবকিছু করেছি দুটো ভালোবাসার মানুষের জন্য। আমি চেয়েছিলাম আমার মতো যেন ভাইয়া কষ্ট না পায়। ভাইয়া যেন তার ভালোবাসার মানুষটিকে নিজের করে পেতে পারে, সেজন্যই মিথ্যাও বলেছি। এতটুকু বলে কান্নায় ভেঙে পড়ে রাহা। নজরাতের চোখেও পানি। নজরাত দীর্ঘশ্বাস ফেলে বলে, সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি আমি। তাই এগুলো নিয়ে আফসোস করতে চাই না। তুমিও করো না। আল্লাহ তাআলা যা ভালো মনে করেন তাই হবে। রাহা বুঝতে পারল নজরাত এর মতো মেয়ে হয় না। আজকাল এত ভালো কেউ কি করে হয়। বিদায়ের সময় নজরাত বলে, আমি যদি খুব ভুল না করি তবে সেই যুবকটির নাম। তুমি যাকে ভাবছ তিনি রূপক হোসাইন, তোমার একমাত্র ভাই। এতটুকু বলে ব্যস্ত পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে রিকশায় উঠে চলে গেল রাহা। নজরাত খানিকক্ষণ সেখানে ঠায় দাঁড়িয়ে রইল গাড়ি না আসা পর্যন্ত। যখন মতিন মিয়া গাড়ি নিয়ে এলেন তখন নজরাত গাড়িতে বসে পুনরায় সাতকাহন বিটা হাতে নেয় পড়ার জন্য। 2 লাইন পড়ে মনোযোগী হতে পারল না। বারবার রাহার বলা কথাগুলো ভাবাচ্ছে তাকে। একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে সারাক্ষণ, সেদিন রূপক হুট করে বিয়ের প্রস্তাব কেন দিল? এর পিছনে নিশ্চয়ই কোনো না কারণ আছে। নজরাত এবার অনার্স 2য় বর্ষের ছাত্রী। বহুদিন পর কলেজে আসলো। ক্লাসের সকলে তাকে পেয়ে ঘিরে বসে নতুন কিছুর জন্য শুভকামনা জানাচ্ছে। শোভা ক্যান্টিনের এক কোনায় বসে রাগে ফুঁসছে। নজরাত এদিক ওদিক তাকিয়ে দেখল শোভা বহু দূরত্ব বজায় রেখে বসে আছে। তাই সবাইকে আসছি বলে শোভার পাশে বসে বলল, কি হয়েছে মহারানীর? শোভা মুখ বাঁকিয়ে বলল, একদম আমার সাথে কথা বলবি না। আমার কোন বান্ধবী নাই। তুই পুরো ক্লাসের বান্ধবী, আমার না। নজরাত এবার বুঝতে পারল আসল ঘটনা। সে অন্যদের সাথে মিশেছে বলে শোভার হিংসে হচ্ছে।
এটা বাস্তবিক অর্থেই ঘটে। আমরা আমাদের বেস্ট ফ্রেন্ডদের অন্য কারো সাথে মেলামেশা পছন্দ করি না, সহ্য করতে পারি না। মনে হয় বেস্টুকে হারিয়ে ফেলব। নজরাত শোভাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই তো তোর সাথে রোজ রোজ কথা হয় আমার। কিন্তু ওদের সাথে তো হয় না। যতই কথা হোক তবুও আমার সহ্য হয় না। তুই কেন ওদেরকে এত প্রায়োরিটি দিবি? নজরাত হতাশ গলায় বলল, এভাবে বলতে হয় না শোভা। হযরত আনাস বিন মালিক রাহ হতে বর্ণিত রাসূলুল্লাহ ছাহ ইরশাদ করেন, তোমরা পরস্পরে বিদ্বেষ করো না, হিংসা করো না, ষড়যন্ত্র করো না ও সম্পর্ক ছিন্ন করো না। তোমরা পরস্পরে আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে যাও। ব্যাখ্যা: অত্র হাদিসে মানবতাকে হত্যাকারী কয়েকটি দুরারোগ্য ব্যাধির কথা উল্লেখ করা হয়েছে, যা ইসলামী সমাজকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। এখানে 4টি বিষয় উল্লেখ করা হলেও তা মূলত একটি থেকে উৎসারিত, আর তা হল হিংসা। এই মূল বিষবৃক্ষ থেকেই বাকিগুলি কাঁটাযুক্ত ও যন্ত্রণাদায়ক ডালপালার ন্যায় বেরিয়ে আসে। শোভা, আমরা কি পারি না এই ছোট ছোট গুনাহগুলো থেকে নিজেদের রক্ষা করতে? শোভা নজরাতের কথায় ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে। তাকে দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। নজরাত মুচকি হেসে বলল, ওরে বাবুটা কান্না করে না। তুই যে বুঝতে পেরেছি সেই অনেক। চল এবার ক্লাসে যাই। আচ্ছা চল। কলেজে ক্লাস করে বাসায় ফিরতে ফিরতে 3টা বাজতে চলল। নজরাত প্রথমে বাসায় ফিরে সালাত আদায় করে নিল। মনে মনে খুব হাসফাস করছে এত দেরি করে সালাত আদায় করার জন্য। জায়নামাজে বসেই তাসবিহ পড়ছিল, তখন রূপক কল করে বলল, রাজকন্যা রূপ, আর কতকাল না খাইয়ে বসিয়ে রাখবেন আপনার ভাইটাকে? তার যে খিদে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আপনি প্লিজ নিচে নেমে আপনার ভাইটাকে কৃতার্থ করেন। ভাইয়ের এহেন কথায় না হেসে পারল না নজরাত। ফোন রেখে জায়নামাজ গুছিয়ে নিচে ডাইনিং টেবিলের কাছে আসে। সাজ্জাদ হোসেন অসুস্থ মানুষ, তাই সময় মতো খাবার খেতে হয় বলে তিনি খেয়ে নিয়েছেন। নজরাত কোমরে হাত রেখে বলল, কতবার বলেছি ভাইয়া আমার জন্য না খেয়ে বসে থাকবে না, কেন বুঝতে চাও না? রূপক উঠে এসে বোনকে চেয়ারে বসিয়ে নিজে পাশের চেয়ারে বসে বলল, দেশে থাকাকালীন তোকে ছাড়া ঠিক কত বেলা খাবার খেয়েছি বলতো? সেটাই তো, কেন করো এমন পাগলামি? নিশ্চয়ই ভীষণ খিদে পেয়েছে, চাও না খেয়ে বসে থাকবে? যতদিন পাশে থাকিস ততদিনই তো সুযোগ পাই বল। তাছাড়া তো শ্বশুরবাড়ি থাকিস, নয়তো আমি এই দেশে থাকি না। এবার কথা বন্ধ করে হা কর তো দেখি। নিজ হাতে ভাত মাখিয়ে লোকমান মুখের সামনে ধরল রূপক। ভাইয়ার এমন ভালোবাসা দেখে কেঁদে দেয় নজরাত। রূপক বোনের চোখের পানি মুছে দিয়ে বলল, আমার কলিজার টুকরো বোন কাঁদে না। মৃত্যু আমাদের এই বন্ধন অটুট থাকবে ইনশা আল্লাহ। নজরাত মাথা নাড়িয়ে ভাত চিবয়। আসরের সালাত আদায় করে নজরাত কফি হাতে রূপকের রুমের দরজায় করাঘাত করে। রূপকের কফি দেখে মনটা ফুরফুরে হয়ে গেল। আগে আগে কফি নিয়ে মগে চুমুক দিয়ে বলল, আহ কি শান্তি! এই কনকনে শীতের মাঝে এক কাপ কফির গরম উষ্ণতা শরীরকে চাঙ্গা করতেই যথেষ্ট, বুঝলি বনু? নজরাত মিছে মিছে রাগ দেখিয়ে বলল, আচ্ছা তাহলে কি আমি চলে যাব? রূপক বিচলিত হয়ে বলল, এই না না, আমি তো মজা করছিলাম বনু।
তারপর হাত ধরে টেনে নিয়ে বেডে বসিয়ে দিল নজরাতকে। দুজনে গল্প জুড়ে দিল। গল্পের মাঝে নজরাত জিজ্ঞাসু চোখে তাকিয়ে বলল, তুমি রাহাকে আগে থেকেই চিনতে তাই না ভাইয়া? রূপক কিছু তটস্থ, কিছু অপ্রতিভ। তার চুপ করে থাকাকে ইঙ্গিত করে দিচ্ছে যে সে আগে থেকেই রাহাকে চিনত। রাতে রাজ শাহমাত বাসায় এলো। নজরাত কখনোই তাকে আশা করেনি। ভীষণ চমকায় যখন কেউ দরজার বাইরে দাঁড়িয়ে শুকনো কাশি দিয়ে তার উপস্থিতির জানান দেয়। আর নজরাত তার নোটপ্যাড বন্ধ করে দৌড়ে গিয়ে দেখে রাজ শাহমাত দাঁড়িয়ে আছে। তখন রাত ভাঙা গলায় বলে, মা বলল আপনাকে নিয়ে যেতে, তাই এলাম। নজরাত আড়ালে তাচ্ছিল্যের সাথে ক্ষীণ হাসে। শ্বাস ফেলে বলে, কিন্তু আমি তো যাব না আপনার সাথে। কেন যাবেন না? যাব, তবে আগামীকাল ইনশা আল্লাহ। রাত আর কথা বাড়ালো না। নজরাত ও নিজের কাজে ব্যস্ত হল, পড়ার টেবিলের সাথে রকিং চেয়ারে বসে কি যেন লিখতে মনোযোগী হল। পূর্ব চেনা অনুযায়ী রাত বাথরুম গেল ফ্রেশ হতে। ফিরে এসে দেখল তার জন্য শ্বশুর মশাই কাজের লোক দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছেন। রাত অনেক হয়েছে তাই রুমেই পাঠালেন। সারাদিন অফিস করে দুপুরে কি না কি খেয়েছে তার কোনো ঠিক নেই। তাই খাবার খেতে বসল। খাওয়ার আগে মনে হলো নজরাত খেয়েছে কিনা একবার জিজ্ঞাসা করা প্রয়োজন। তাই ক্ষীণ স্বরে বলল, আপনি খেয়েছেন? রাদের এতটুকু কথায় নজরাত একটু ভরকালো, দমে যাওয়া কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ খেয়েছি। আপনি খেয়ে নিন। রাতটা দুজনের দুই প্রান্তে কাটল। নজরাত রকিং চেয়ারে ঘুমিয়ে পড়ে, আর রাত বিছানায়। সকাল বেলা নাস্তা সেরে অফিসে চলে যায় রাত। এর মাঝে সৌজন্যমূলক সাক্ষাৎ করে রূপকের সাথে। গতকাল রাতে রাহা জানতে পারে তাকে পাত্রপক্ষ দেখতে আসবে আগামীকাল। সেই থেকে সারা রাত স্তব্ধ ঘরে কেঁদে কেটে ভাসিয়েছে। কিন্তু যখন পাত্র হিসেবে রূপককে দেখতে পেল তখন বিস্ময় তার আকাশ সম। সবকিছু ঠিকঠাক থাকলেও রাহা সম্মুখে উপস্থিত সকলের সামনে বলে দেয় সে এই বিয়ে করতে রাজি নয়। এ কথা শুনে রূপক অপমানে রাগে ফেটে পড়ে। পরিবেশ সম্পর্কে জ্ঞান শূন্য হয়ে তাচ্ছিল্যের সঙ্গে বলে, আপনার মতো মেয়েদের থেকে এর বেশি আশা করাটাই ভুল। আপনার মতো মেয়েরা হারাম সম্পর্ককে ভালোবাসে। তারা পবিত্র বন্ধনের যোগ্য নয়। উপস্থিত সকলের মুখ থমথমে হয়ে যায়। রাহা শক্ত হয়ে এক কোণায় দাঁড়িয়ে থাকে। নজরাত ছাড়া অন্যরা ঘটনার কিছুই অবলোকন করতে পারে না। শেষে রূপক চাপা রাগী গলায় বলল, আব্বু, আমি আর এক মুহূর্তও এখানে থাকতে চাইছি না। তুমি চাইলে আসতে পারো। তারপর সাজেদা চৌধুরীর দিকে চেয়ে দৃষ্টি নত করে বলল, বেয়াদবি মাফ করবেন খালামণি। তারপর সালাম দিয়ে হনহন করে চলে গেল রূপক। রাহা সেদিকে ছলছল চোখে চেয়ে থেকে দৌড়ে উপরে চলে গেল। আর সবকিছুর মাঝে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল নজরাত। উদ্দেশ্যহীনভাবে গাড়ি চালাচ্ছে রূপক। ইচ্ছে করছে সবকিছু ভেঙে চুরমার করে দিতে। গতকাল বোনের অনুরোধে আবারও বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল। সেই আবারও ফিরিয়ে দিল রাহা। মেয়েটার কিসের এত দেমাগ বুঝতে পারছে না রূপক। কি নেই তার মধ্যে? টাকা পয়সা, বাড়ি গাড়ি, আভিজাত্যের ছোঁয়ায় বড় হয়েছে সে। তারপরও ওই মেয়ে কিভাবে পারে? না, আর নয়, অনেক হয়েছে। গতকাল বিকাল বেলা নজরাত যখন জিজ্ঞাসা করে রূপক আগে থেকেই রাহাকে চিনত কিনা, তখন রূপক বোনের কাছে কিচ্ছু লুকায় না বলে দেয়। ভার্সিটির পাঠ চুকিয়ে শুধুমাত্র রাহাকে এক পলক দেখার জন্য রূপক ভার্সিটিতে যেত। রাহাকে তাদের নবীন বরণ অনুষ্ঠানে প্রথম দিন দেখে সেই থেকেই পছন্দ করে রাহাকে। বিদেশে যাওয়া নিয়ে কিছু দিন ভার্সিটিতে যাওয়া হয়নি তার।
বিদেশে যাওয়ার সব বন্দোবস্ত করে। যেদিন ভার্সিটিতে যায় সেদিন রাহা নিজ থেকেই রূপককে প্রপোজ করে। রাহা ও যেহেতু রূপককে পছন্দ করে তাই রূপক চেয়েছিল রাহাকে বিয়ে করে তবে বিদেশে যেতে। তারপর না হয় সব কিছু ঠিক করে রাহাকেও তার কাছে ইতালি নিয়ে যাবে। কিন্তু রাহা সব পরিকল্পনা ভেস্তে দিয়েছিল সেদিন। রূপক সেদিন সারা রাত জেগে রাস্তায় হেঁটেছিল। মাঝে মাঝে চোখ দুটো ঝাপসা হয়ে আসত। তারপর রাহার সাথে এক প্রকার রাগ নিয়েই বিদেশে চলে যায় রূপক। সাজ্জাদ হোসেন বিদায় নিয়ে চলে গেলে নজরাত থেকে যায় এ বাসায়। দুপুরে খাবার খাওয়ার সময় নজরাত রাহাকে ডাকতে গেলে তার রুমের দরজা বন্ধ দেখতে পায়। বার কয়েক করাঘাত করেও রাহার কোন সারা শব্দ পায়নি। সাজেদা চৌধুরী মেডিসিন নেওয়ার তাগিদে খেতে বসেন ঠিকই কিন্তু খাবার তার গলা দিয়ে নামে না। খাবার টেবিলে বসেও চোখের পানি ফেলে বলেন, ছেলে মেয়ে দুটোকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে পারলাম না আমি, হায় আফসোস। নজরাত কি বলে সান্ত্বনা দিবে ভাষা খুঁজে পায় না। রাতের বেলা রাত শাহমাত অফিস থেকে ফিরলে মনি সবকিছু খুলে বলে কি কি হয়েছে। সবকিছু শুনে থম মেরে বসে থাকে রাত। রাত জানত রাহা কাউকে পছন্দ করে, কিন্তু নজরাতের ভাই যে সে ব্যক্তি তা জানত না। রাত বোনের রুমের দরজায় করাঘাত করে বিকারগ্রস্তের মতো ডাকল, বোন দরজা খুলো প্লিজ। বোন আমার ভাইয়ার কথা শুনবি না? জানিস অফিসে আজকে প্রচুর পরিমাণে কাজ ছিল, খুব ক্লান্ত লাগছে, দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছি না। তুই যদি দরজা না খুলিস তবে এমনি করে দাঁড়িয়ে থাকবো আমি, সে যতই কষ্ট হোক না কেন। প্রায় 15 মিনিট এভাবেই দরজার সামনে দাঁড়িয়ে থাকে রাত। আবার একটু চেষ্টা চালিয়ে বলে, আমার ভীষণ কষ্ট হচ্ছে বোন, কখন যেন পড়ে যাই আমি। তখন কিন্তু কেঁদে কেটে ভাসাতে পারবি না। বলতে বলতে রাহা দরজা খুলে দিল। রাত বোনকে দেখতে পেয়ে আহত দৃষ্টিতে চেয়ে থাকে। একদিনে মেয়েটাকে কেমন দেখতে লাগছে, এলো চুলে, মুখ ফুলে আছে, চোখের কোলে জলের সুস্পষ্ট গাদ, কাজল লেপ্টে আছে মুখময়। স্তব্ধ ঘরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছে বেশ বোঝা যাচ্ছে। রাত আহত কণ্ঠে বলল, বোন কি হয়েছে ভাইয়াকে বলবি না? রাহা ভাঙা গলায় বলল, ভিতরে এসো। রাত কাপা কাপা পায়ে হেঁটে বিছানায় গিয়ে ধপ করে বসে। রাহা ফ্লোরে বসে রাদের হাঁটুতে মাথা রেখে বলে, আমার আর বাঁচতে ইচ্ছে করছে না ভাইয়া, এত কষ্ট আমি আর নিতে পারছি না। প্রায় 4 বছরের মতো এই কষ্ট ভয় বেড়াতে হচ্ছে আমাকে। আমি আর সহ্য করতে পারছি না ভাইয়া, আমি মুক্তি চাই ভাইয়া, আমাকে মুক্তি দাও প্লিজ। বলতে বলতে ঝরোঝরো করে কেঁদে উঠল রাহা। ঘর জুড়ে সেই কান্নার প্রতিধ্বনি হতে থাকল। বোনের কষ্ট সহ্য করতে পারে না রাত। চোখ দুটো রক্তিম হয়ে উঠে। বোনের গাল দুটো আঁকড়ে ধরে বলল, বল না কি হয়েছে? তোর কান্নাগুলো আমি সহ্য করতে পারছি না বোন। যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি সে নজরাত ভাবি মনির ভাই রূপক হোসাইন। ভীষণ চমকায় রাত। বোনের বিয়েতে রাজি না হওয়ার কারণ কিছুটা হলেও আন্দাজ করতে পারছে যেন। রাহা আবারও বলে, সেদিন আমার অবুঝ বিবেক বুদ্ধি ছিল না বলে তাকে ফিরিয়ে দিয়েছিলাম, বিয়ে করব না বলেছিলেন। কিন্তু আজকেও যে আমি ভাগ্য দোষে তাকে আপন করে নিতে পারলাম না ভাইয়া। এই বলে আবারও হুহু করে কেঁদে উঠল রাহা। রাত নির্বিকার মুখে স্তব্ধ হয়ে বসে আছে। রাহা আবারও হেঁচকি তুলতে তুলতে বলল, যার বোন আমার ভাইয়ার সাথে ভালো নেই তার সাথে আমি কি করে সুখী হওয়ার স্বপ্ন দেখব ভাইয়া? যদি সে জানতে পারে তার বোনের সাথে আমি খারাপ ব্যবহার করেছি তখন কি সে আমাকে মাফ করবে? করবে না ভাইয়া, হয়তো তুমি হলেও করতে না। আমি আর সহ্য করতে পারছি না ভাইয়া।
আর পারছি না। না, আমি মরতে চাই, মরতে চাই। সকাল বেলা রাত তখন অফিসের জন্য তৈরি হচ্ছিল, তখন নজরাত বিছানা গুছাতে গুছাতে বলল, আপনি একটু রাহাকে বোঝাবেন, ও কেন ভাইয়াকে বিয়ে করতে রাজি হচ্ছে না, অথচ ওরা কিন্তু দুজন দুজনকে খুব ভালোবাসে। শেষের কথাটায় আশ্চর্য হল রাত। জিজ্ঞাসু চোখে চেয়ে বলল, আপনার ভাই রাহাকে চিনতো আগে থেকেই? হুম, তাই তো আমি মায়ের কাছে প্রস্তাব রেখেছিলাম। কিন্তু রাহা, আমি তো আপনাকে স্ত্রীর মর্যাদা দেইনি, তবুও কেন চাইছেন বিয়েটা হোক? নজরাত ক্ষীণ একটু হেসে বলল, ভাগ্য আমার সহায় নয়, তাই আমি সুখী হতে পারিনি। তাই বলে কি অন্য কারো সুখ চাইব না? নাকি অন্য কারো সুখী হওয়াতে আমি জেলাস হব? জানেন তো, নিজে সুখী হতে না পারলেও অন্যকে সুখী দেখতেও শান্তি। তাছাড়া ভাইয়া যেমন আমার ভাইয়া, তেমনি রাহা ও আমার বোনের মতো। তাই দুজনে ভালো থাকলে আমি শান্তি। আপনার ভাই যখন আমাদের কথা জানতে পারবে তখন আমার বোনকে মেনে নিবে। আমাদের কথা জানাতে যাচ্ছে কে? হাসালেন আপনি। এমন একটা ব্যাপার জানবে না বলছেন। নজরাত কথা বলতে বলতে লক্ষ্য করছে রাত কথায় কথায় অন্যমনস্ক হওয়ার কারণে টাইটা সেট করতে পারছে না। যা দেখে নজরাত এগিয়ে এসে টাই বেঁধে দিতে দিতে একটু দাপটের সঙ্গেই বলল, ও আমার ভাইয়া। অন্য কারো ক্ষোভ প্রকাশ করতে নিজের স্ত্রীর উপর অত্যাচার করবে তেমন ছেলে আমার ভাইয়া নয়। আমরা সেই শিক্ষা পেয়ে বড় হয়নি, এটা মাথায় রাখবেন। তাই বাধা হয়ে গেলে নজরাত রুম থেকে বেরিয়ে চলে যায়। রাতকে কিছু বলার সুযোগ দেয় না। রাত সেই দিকে কিছুক্ষণ চেয়ে থেকে নিচে নেমে এলো। মনি ব্রেকফাস্ট করে যেতে বললে রাত খাবে না বলে চলে গেল। এমন ঘুমট পরিবেশে তার খেতে ইচ্ছে করছে না কিছুতেই। তাছাড়া তার আদরের বোনটা গতকাল থেকে না খেয়ে আছে, এরপরেও সে একা খেতে পারবে না। নজরাত তার যাওয়ার পথে তাকিয়ে গোপনে দীর্ঘশ্বাস ফেলে সেও না খেয়ে লাইব্রেরি কক্ষে চলে যায়। ঘণ্টা খানেক পর মনে হলো রাহার কাছে যাওয়া উচিত, মেয়েটা গতকাল থেকে কিচ্ছু খায়নি। যেই কথা সেই কাজ। রাহা রুমের দরজায় করাঘাত করতে দেখল দরজা বেজিয়ে রাখা। তাই খুলে ভিতরে গেল। রাহা বিছানার মাঝখানে গুটিয়ে বসে আছে। নজরাত পাশে ছোট কেবিনেটের উপর খাবার প্লেট রেখে রাহার পাশে বসে ডাকল, রাহা খিদে পেয়েছে নিশ্চয়ই, খাবারটা খেয়ে নাও। রাহা ক্লান্ত তবু শান্ত স্বরেই বলল, আমি আর বাঁচতে চাই না ভাবি মনি। শীতের সকাল, চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে ঠান্ডা আবহাওয়ায় ঘেরাও। তার উপর রুমের সমস্ত দরজা থাই গ্লাস খুলে রেখে দিয়েছে রাহা। এই কনকনে শীতের মাঝেও মেয়েটা গরম পোশাক পরিধান করেনি। শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে আছে। তারা কথা বলতে পারলে হয়তো চিৎকার করে বলতো, আমাদের ভীষণ ঠান্ডা লাগছে, আমাদের এভাবে কষ্ট দিও না। কিন্তু আফসোস, তারা বলতে পারছে না। নজরাত কাবার্ড খুলে একটা চাদর নিয়ে রাহার শরীরে জড়িয়ে দিল। তারপর ঠান্ডা মাথায় রাহাকে বলল, সেলফ হার্ম অর্থাৎ নিজেকে নিজে কষ্ট দেওয়া বা ধ্বংস করা নিষিদ্ধ। কেননা মূলত এই দেহের প্রকৃত মালিক আল্লাহ, আর আমরা কেবল সাময়িক ভোগ দখলকারী মাত্র। যেহেতু মূল মালিক আমরা নই, তাই একে ক্ষতির সম্মুখীন করার অধিকারও আমাদের নেই। এর দ্বারা বরং আমানাতের ক্ষেয়ান্ত হবে, এবং কুরআনে এর স্পষ্ট নিষেধাজ্ঞা আছে। যেমন নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। 1. তোমরা নিজেরা নিজদেরকে হত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে পরম দয়ালু। 2. রাহা নজরাতকে জড়িয়ে ধরে কান্না করে বলে, না ভালো মেয়ে হতে পেরেছি, না ভালো ননদিনী, আর না ভালো স্ত্রী।
আমি কি করব বলো তুমি? ভাইয়া যেন সুখী হতে পারে তার ভালোবাসার মানুষটিকে নিয়ে, সেজন্য আমি মিথ্যা বলতেও দ্বিতীয়বার ভাবিনি। নজরাত দীর্ঘশ্বাস ফেলে বলল, সেসব কথা বাদ দাও এখন। এখন কিছু খেয়ে নাও প্লিজ। বিশ্বাস করো আমার একদমই খেতে ইচ্ছে করছে না। তুমি না খেলে আমিও কিন্তু খাবো না। এবার তুমি ঠিক করো খাবে কি খাবে না। এই বলে নজরাত মুখ ঘুরিয়ে বসে রইল। রাহা চোখের পানি মুছে বলল, আচ্ছা খাবো। তারপর নজরাত রাহাকে খাওয়ানোর সাথে সাথে নিজেও খেলো। সাজেদা চৌধুরীর থেকে অনুমতি নিয়ে রাহাকে বাহিরে বের হয় নজরাত। বিষণ্ণতায় ছেয়ে যাওয়া রাহার মনটা কিছুটা হলেও যেন ভালো হয়। সারাদিন দুজনে মিলে শপিং করলো, খাওয়া দাওয়া করলো। এর মাঝে নজরাত ভাইকে কল করে সান্ত্বনা দিয়ে বলল, অল্পতেই রেগে গেলে তো হেরে গেলে। ধৈর্য হারা হয়ে ভুল সিদ্ধান্ত নিও না প্লিজ। বোনের কথায় রূপক চুপ করে শুনেছিল, কিচ্ছুটি বলেনি। রাত অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে বোনের রুমের দরজায় দাঁড়িয়ে দেখল নজরাত আর রাহা মিলে নিজেদের মধ্যে গল্প করছে। তখন গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতির জানান দেয় সে। রাহা আর নজরাত দুজনেই চমকালো, ভরকালো। নজরাত দমে যাওয়া কণ্ঠে বলল, আমি তাহলে যাই, তোমরা কথা বলো। রাহা প্রতিবাদী কণ্ঠে বলল, তুমিও থাকো না, সমস্যা কোথায়? আমার কিছু কাজ আছে তাই যাচ্ছি। নজরাত আর রইল না, চলে গেল নিজের রুমে। রাত লক্ষ্য করে গতকাল তার বোনটি যতটা বিধ্বস্ত ছিল আজকে তার থেকে ভালো আলহামদুলিল্লাহ। তবে একদিনেই বেশ শুকিয়ে গেছে। ধীর পায়ে এগিয়ে গিয়ে বোনের পাশে সোফায় বসে রাত বিনা ভূমিকায় বলল, বোন বিয়েটা কিন্তু করে নিতে পারিস। ছেলেটা ভালো, আমি খবর নিয়ে দেখেছি। রাহা চমকানো কণ্ঠে বলে, তা হয় না ভাইয়া। যদি উনার বোনের সাথে তোমার সম্পর্কটা ঠিক থাকতো তাহলে আমি দ্বিতীয়বারও ভাবতাম না। কিন্তু রাত হতাশ গলায় বলল, তুই তো জানিস আমি রূপকথাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না। ওর গল্পের প্রতিটি শব্দ থেকে শুরু করে এক একটা গল্প আমাকে চুম্বকের মতো আকর্ষণ করে প্রতিটা ক্ষণে ক্ষণে। আমি কিছুতেই ওকে ভুলতে পারবো না। রাহা ক্ষীণ একটু হেসে বলল, তাহলে আমার কথা ভেবো না, এমনি করে আমি জীবন কাটাবো। তোকে অসুখী দেখে আমি কি সুখী হতে পারবো? এ কথার জবাব দিল না রাহা। ভাইয়ের দিকে ফিরে বলল, সেদিন তোমাকে মিথ্যে বলেছিলাম আমি। রাজ সকৌতুকে প্রশ্ন করল, কোনদিন? কি মিথ্যে? রাহা খানিকটা বিষণ্ণ গলায় বলল, সেদিন ভাবিমণি তোমার রক্তের ব্যবস্থা করেছিল। আমি রূপকথা আপুর কথা মিথ্যা বলেছিলাম তোমাকে। রাত বিস্ময় কিং কর্তব্যবিমূঢ় হয়ে গেল। বলল, তাহলে রূপকথা অমিথ্যা বলল? তাছাড়া ও তো ওর গল্প পেজে এই নিয়ে পোস্টও করেছিল। সেখানেই তো শত শত মানুষ ব্লাড দিতে আগ্রহ প্রকাশ করে। রাহা মুখ চোখে বিহ্বল ভাব ফুটিয়ে তোলে বলল, তা তো আমি জানি না। তবে সেদিন ভাবিমণি দুজন লোককে হসপিটালে নিয়ে এসেছিলেন। আমি নিজে ব্লাড ডোনেট এর ব্যবস্থা করেছিলাম। রাত উদাস দৃষ্টিতে চেয়ে রইল।
আজ পহেলা ফেব্রুয়ারি 21 বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে। সারা মাস ব্যাপী এই উৎসবে মেতে ওঠে সাহিত্যপ্রেমী নরনারী। বিশাল আয়োজনে শুরু হয় এই উৎসব। ছোট বাচ্চাদের ঠাকুর মার ঝুলি থেকে শুরু করে সব ধরনের বই পাওয়া যায়। নিজেদেরকে বিভিন্ন সাজে সজ্জিত করে দূর দূরান্ত থেকে সাহিত্যপ্রেমীরা ছুটে আসে বইমেলায়। আবার কিছু লেখক লেখিকাদেরও সাক্ষাৎ মিলে। খুব কাছ থেকে তাদের অটোগ্রাফ নিতে পারাটা সৌভাগ্যবান মনে হয় নিজেদের। গত 4 বছর যাবৎ এই দিনটির জন্য অপেক্ষা করে আছে রাজ শাহমাত। তার প্রিয় পিচ্চি লেখিকা রূপকথার বিপ্রকাশ হবে এই আশায়। সাহিত্যপ্রেমী হওয়ার দৌলতে রূপকথার সাথে পরিচয় হয় রাজ শাহমাতের। রাদের বন্ধু শিহাব একদিন বলেছিল, দোস্ত, একটা পিচ্চি মেয়ে সবেমাত্র 10ম শ্রেণীতে পড়ে। ওই পিচ্চি মেয়ের হাতের জাদু দেখলে তুই প্রেমে পড়ে যাবি। এমনিতেই রাজ শাহমাত সাহিত্যপ্রেমী, তার উপর বন্ধুর এমন কথায় আগ্রহ জাগে সেই পিচ্চির গল্প পড়ে দেখার। শিহাব সেই পিচ্চি লেখিকার নিজস্ব পেজ লিংক দিল রাতকে। সেদিন রাতে লাইব্রেরি কক্ষে সারা রাত জেগে গল্প পড়েছিল রাত। এক একটা গল্প তার মন ছুঁয়ে দিয়েছিল। যার লেখার হাত এত দারুণ সে জানি কেমন হবে। নিশ্চয়ই ভীষণ সুন্দর মনের অধিকারিণী। গল্পের সাথে সাথে সেই রূপকথা নামক পিচ্চি লেখিকার প্রেমে পড়ে যায় রাজ শাহমাত। কিন্তু সমস্যা হলো, রূপকথা নাম দিয়ে সার্চ করলে হাজারো রূপকথা নামক আইডি হাজির হয়। এর থেকে আসল রূপকথাকে পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। একদিন নিউজ ফিড স্ক্রুল করতে করতে রূপকথা নামক আইডি থেকে গল্প পোস্ট করা দেখল রাত। আনন্দে তার চোখ দুটো ঝলমল করে উঠল। সাথে সাথে লেখিকা আইডিতে ঢুকে। আইডি লক বলে ঢুকতে পারে না কিছুতেই। ভীষণ মন খারাপ হয়ে যায় রাদের। বন্ধু শিহাবকে বিষয়টি জানালে সে পরামর্শ দিল রিকোয়েস্ট দেওয়ার জন্য। এই নিয়ে ভাবতে ভাবতে একদিন রাত রিকোয়েস্ট দিয়েই বসল। আশ্চর্যের বিষয় ছিল এটা যে রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথেই অ্যাকসেপ্ট হয়। তবে এত সব সে ভাবে না। সে ভীষণ আনন্দিত হয় এই ভেবে যে তার স্বপ্নের পিচ্ছি লেখিকার ফ্রেন্ড লিস্টে জায়গা পেয়েছে এতদিনে। এটাই তো ডের, আর কি চাই। এমনি করে মাসখানেক চলে যেতে লাগলো। রাত তখনও অফিসে জয়েন করেনি। দিন রাত গল্প পড়ে লাইব্রেরি কক্ষেই সময় কাটায়। গল্প পড়ে যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল রাত। দিন রাত রূপকথা নামক পিচ্ছি লেখিকাকে নিয়েই সে জল্পনা কল্পনা করতে থাকত। কিছুতেই ভুলতে পারত না তাকে। বন্ধু শিহাবের পরামর্শে একদিন টেক্সট করলো রাত, কিন্তু কয়েকদিন কোনো রিপ্লাই আসে না। এতে ভীষণ মন খারাপ করলো রাত। তবে রাত অপেক্ষায় থাকে রিপ্লাইয়ের। একদিন হুট করেই রিপ্লাই আসে। রাত কি যে খুশি হয় তখন বলে বোঝানোর মতো না। তারপর থেকে একটু একটু করে কথা বলতে বলতে দুজনের মধ্যে বন্ধুত্ব, তারপর হয়ে ওঠে প্রেমিক প্রেমিকা। বর্তমান রূপকথার কোনো পাত্তা নেই এখন, অথচ তার বইমেলায় থাকার কথা ছিল। আর পাশে গর্বের সাথে রাত শাহমাত থাকবে বলে এতগুলো দিন অপেক্ষা করেছিল সে। অথচ আজ রূপকথা এমন কেন করছে? চলবে।